অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স। অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স। এক্সেল কেন শিখতে চাচ্ছেন? এক্সেল শিখতে যাচ্ছি, আমার যে অ্যাকাউন্টস গুলো করতে হবে জি সেটার জন্য হলো এক্সেলটা ম্যান্ডেটরি। আর আমার স্যার সিএফও একটা কোর্স করেছেন, অনলাইন কোর্স করেছেন সিএফও এবং সিএমএ অস্ট্রেলিয়া, দুইটাতেই এক্সেল এর উপরে আলাদাভাবে তাদেরকে সিএফও তে 200 মার্কের আর সিএমএ তে আপনার 100 মার্কের। 100 মার্কের এক্সেল, 100 মার্কের ছিল টালি, যেটা বর্তমানে আমাদের যেটা অনলাইন স্যালারি সিস্টেম, ইআরপি সিস্টেম, যেটা এই টোটাল ফাংশনটা করা হয়েছে। তো এমনিতেও স্যার কম্পিউটার সম্পর্কে যথেষ্ট দক্ষ। স্যারের থেকেই সাথে কাজ করতে করতে দেখলাম যে আমি যদি এক্সেলে সাউন্ড হই তাহলে আমি সফটওয়্যার না থাকলেও আমি এক্সেলটাকে সফটওয়্যার মতো করে ব্যবহার করে আমার অ্যাকাউন্টসটাকে আমি টোটালি খুব ইজি করে নিতে পারবো, স্মুথ করে নিতে পারবো, এবং সবার জন্য এটা খুব ইজি টু ইউজ করা হয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার সঙ্গে আমি আজকে পরিচিত হব, তার আগে আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ তানজিবুল আলম। আগে যেরকম ভালো নামের সাথে একটা ডাক নাম ছিল, ইদানিং কালে আর একটা জিনিস যুক্ত হয়েছে, ভার্চুয়াল নেম। আমারও একটা ভার্চুয়াল নেম আছে, তানজিবুল রনি, অর্থাৎ আমার ফেসবুক আইডি তানজিবুল রনি, মানে আমার নিক নেম আর ভালো নাম মিলে, মানে অফিসিয়াল নেম আর নিক নেম মিলে তানজিবুল রনি। কাজেই কারণ আজকাল হচ্ছে যে আগে যেরকম ছদ্ম নাম থাকতো, ফেসবুকেও অনেকের এরকম নাম থাকে, সাজবেলার বাতি বা সূর্য ডুবে যায়, এরকম অনেক 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 রকম নাম থাকে। তো যাক, আমার অবশ্য ওরকম কোনো ভার্চুয়াল নেম নাই। আমি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, অ্যাকাউন্টিং অনার্স অ্যান্ড মাস্টার্স। তারপর কিছুদিন শিক্ষকতা করেছি। 18 বছর ব্যাংকে চাকরি করেছি, প্রাইভেট ব্যাংকে, 4টা ব্যাংকে চাকরি করেছি। এবং গত বছর থেকে এই করোনা শুরু হওয়ার আগ দিয়ে আমি আসলে বিজনেসের সাথে জড়িত হয়েছি। বিজনেসের সাথে জড়িত হয়ে করোনার মুখে পড়েছি। আমার যেটা বিজনেস, কারবারি.xyz নামে আমার একটা অনলাইন অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে। শরীফ ভাই যেরকম টালির কথা বললেন, টালি তো 2000 সাল থেকে বাংলাদেশে কাজ করছে। আমি গত বছর না, এই বছরের ফেব্রুয়ারি মাসে ওপেন করেছি, মানে টালির 20 বছর পরে। কাজে আমি টালির মতো না, বাট অনলাইন অ্যাকাউন্টিং সফটওয়্যার। আপনি যদি, শরীফ ভাই যদি ওখানে বসে হিসাব রাখে, আমি এখানে বসে দেখতে পারবো। বা যারা ইচ্ছা করলো, ইনস্টলেশনের কোনো বিষয় নেই, জাস্ট একটা ওয়েব অ্যাড্রেসে যে সাইন আপ করে ব্যবহার করতে পারবে, মাসিক চার্জ দিয়ে বা ইয়ারলি চার্জ দিয়ে। অর্থাৎ মোবাইল থেকে বা যে কোনো ডিভাইস থেকে ব্যবহার করা যায়, বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করা যায়। দোয়া করবেন ভবিষ্যতে যাতে টালির মতো পর্যায়ে যেতে পারি। সময় লাগবে। আমি যদি টালির মতো কমপ্লিট করে নামতে চাইতাম, তাহলে হয়তো দেখা গেল 4-5 বছর ধরে আমার সফটওয়্যারটা ডেভেলপ করতে যেত, যেটা 20 বছরে টালি করেছে। তা আমি সেটা না, আমি 6 মাসে একটা ডেভেলপ করে আমরা এখন এই মুহূর্তে শুধু ট্রেডার্সদেরকে আমরা সার্ভিস দিতে পারছি দেশব্যাপী। যত সব ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার আছে, তাদেরকে আমরা সার্ভিস দিচ্ছি। এই হচ্ছে আমার পরিচয়। আবার আমরা কন্টিনিউয়াস ক্লাস করতে করতে হয়তো আরো অনেক কথায় ধীরে ধীরে চলে আসবে। আমি যাই শিবলি খান ভাইয়ের কাছে। শিবলি খান ভাই, আপনি কোথা থেকে জয়েন করেছেন? শিবলি খান আছেন? হ্যালো, জি, আসসালামু আলাইকুম। জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আমি শিবলি খান, নরসিংদী শিবপুর থেকে জয়েন করেছি আপনাদের সাথে। কোথা থেকে? নরসিংদী শিবপুর থেকে জয়েন করেছি। নরসিংদী শিবপুর থেকে। আপনি কি করছেন এখন? জি, আমি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে উচ্চমান সহকারী পদে পোস্টে আর কি কর্মরত আছি। আচ্ছা আচ্ছা। আপনি কেন এক্সেল শেখার প্রয়োজন মনে করলেন? আমার অফিসিয়াল কাজে এক্সেল অনেক প্রয়োজনীয় দরকার, তাই আর কি অনেক দরকার হচ্ছে অফিসিয়াল কাজে। আপনার দরকার পড়ছে। আপনার সাধারণত কি কোন কাজটা করতে যে আপনি এক্সেল, মানে কাজের ধরনটা কি ছিল যেটার জন্য আপনি এক্সেলের প্রয়োজন মনে করছেন বা যেটা জরুরি মনে করতেছেন? কি কাজ করতে হয় আপনাকে ওখানে? আমাকে এখানে কাজ করতে হয় সিম্পল, যে কাজ করতে হয় এগুলো করতে পারি, কিন্তু আমার মনে হচ্ছিল যে একটু অ্যাডভান্স শেখা দরকার। এর জন্য আর কি
আমি এখানে ইয়ে করলাম, রেজিস্ট্রেশন করলাম। হ্যাঁ, আমাদের এখানে 10 জন যেহেতু পার্টিসিপেট করবে, আমরা সবার পেশা এবং কাজের পরিধিটা বুঝে নিলে আমার জন্য একটু সুবিধা হবে। যদি অনেক পার্টিসিপেন্ট থাকতো তাহলে হয়তো বা আমি ওরকম সবাইকে টার্গেট করে শেখাতে পারতাম না। বাট এদিক দিয়ে ভালো, মানে আমি ভাগ্যবান যে আশা করি যে মানে 100 জনের মধ্যে 10 জন শিখলে 10%, আর 10 জনের মধ্যে 5 জন শিখলে 50%। তাহলে এই 50%টাও যদি আমার হয় তাহলেও আমি মনে করবো যে ভাগ্যবান আমি, যে আমি 50%কে শিখাতে পেরেছি। ফয়সাল রায়হান ভাই, থ্যাংক ইউ শিবলি ভাই। ফয়সাল রায়হান সাহেব, জি, জি সালাম আপনার আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার অবস্থান কোথায়? আমি দিনাজপুর থেকে বলতেছি। গুড, দিনাজপুর থেকে। আপনি কি করছেন এখন? আমি মানে গ্রাজুয়েশন কমপ্লিট করছি রিসেন্টলি আচ্ছা, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে। বুটেক্স থেকে। এখন কোথায় থেকে? জি, জি ফয়সাল সাহেব, কোন সাবজেক্ট? দিনাজপুর। না, সাবজেক্ট কোনটা? আমার টেক্সটাইলে তো ফেব্রিক আচ্ছা, ইঞ্জিনিয়ারিং। ফেব্রিক্স। আচ্ছা, টেক্সটাইলে। আচ্ছা। আপনি কেন এক্সেল শেখার প্রয়োজন মনে করলেন? আপনি তো এখনো চাকরিতে ঢোকেন নাই, ওনারা না হয় তাদের পেশা জীবনে প্রয়োজন পড়ছে, আপনার জি, আপনার কেন মনে হলো? আমি ইয়ার নাকি একটা শর্ট কোর্স করছিলাম এক্সেলের উপরে। আচ্ছা, তো এরপরে ওখানে একটা জিনিস শেখানো হয়েছিল যে ডাটা ইউজ করে ফোরকাস্টিং কিভাবে করা হয় আচ্ছা। বিজনেসের ক্ষেত্রে। ডাটাগুলো মানে খুব ইয়ে আছে, তো ওইটার ইয়া হিসেবে মানে ডাটা অ্যানালাইসিসের কাজগুলো আর কি আমার আর কি ভালো অ্যানালাইসিস, মনে হয়েছে, এগুলো শেখা দরকার। জি জি। অ্যানালাইসিস। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ফয়সাল ভাই। কাজী দিগন্ত, জি স্যার। জি আসসালামু আলাইকুম ভাই। কোথা থেকে আপনি জয়েন করছেন? স্যার আমি কুষ্টিয়া থেকে জয়েন করছি। আমি একজন স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের, ইন্টার ফার্স্ট ইয়ারের। আচ্ছা, ইন্টার ফার্স্ট ইয়ারে। দেখ, আপনি অনেক আগে এক্সেলের প্রয়োজন মনে করছেন। আপনি কেন এত কম বয়সে কেন আপনি এক্সেল শিখতে এসেছেন? আপনার তো এখনো পড়াশোনার অনেক অনেক বাকি আছে। আপনার কেন লাগবে এক্সেল? স্যার আমাদের একটা বিজনেস আছে, ওই বিজনেসে আব্বুর অফিসে আর কি এই এক্সেল এর কাজটা অনেক জরুরি। তো আমি এই আচ্ছা, অফিসের কাজের জন্য আর কি একটু শিখে রাখছি। আচ্ছা, কিসের বিজনেস? এটা স্যার ফুড, খাদ্য। ফুড কি ম্যানুফ্যাকচার করেন না ট্রেড করেন? না স্যার, আমরা এটা সেল করি, এটা মিল আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কুষ্টিয়ার রশিদ সাহেবের মিল নাম করা না? জি স্যার। পেয়েছো? ওকে, ঠিক আছে। এই মুহূর্তে যাচ্ছিলাম। থ্যাংক ইউ কাজী ভাই। সামিয়া চৌধুরী। আচ্ছা, এটা কাউকে জানানোর দরকার নাই, শুধু তুমি আমি জানলে হবে। আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি আসসালামু আলাইকুম সামিয়া আপু। জি, আপনি কোথা থেকে জয়েন করেছেন? আমি ঢাকা থেকে বলছিলাম। ঢাকা থেকে। আপনি কি সাউন্ড মাঝে মধ্যে কেটে যাচ্ছে, মাইক্রোফোনটা একটু দেখেন লুজ আছে মনে হয়। এখন কি ঠিক আছে? একটু একটু ঠিক আছে, সম্পূর্ণ ঠিক হয়নি। আপনি করছেন কি, পেশা কি আপনার? আনএমপ্লয়েড, বাট আমি জবের জন্য খুঁজছি আর কি, আনএমপ্লয়েড। আচ্ছা, আর পড়াশোনা? পড়াশোনা আমি এমবিএ কমপ্লিট করেছি। তাই? কিসের উপর মেজর কিছু আছে? জি জি, আমি ফাইন্যান্সে মেজর। ফাইন্যান্সে মেজর। আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে করেছেন এমবিএ কমপ্লিট? আমি আইইউবি থেকে করেছি। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, জি তাই না? জি। ওকে, থ্যাংক ইউ সামি আপু। আপনি কেন এক্সেলের প্রয়োজন মনে করলেন? এখন জব সেক্টরটা খুব বেশি হার্ড, মানে খুব কম্পিটিশন চলছে এখানে। সো আমার এটা একটা স্কিল হিসেবে কাজ করবে। ইভেন আমি আমার পার্সোনাল লাইফ বলেন বা আমার প্রফেশনাল লাইফে এটা কাজে লাগাতে পারবো। প্লাস ফ্রিল্যান্সিং যে ব্যাপারটা, এটা আমি এখন ঘরে বসে করতে পারবো। দ্যাটস ওয়াই আই এম ইন্টারেস্টেড। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সামি আপু। আশরাফুল আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছে। আপনি কোথা থেকে জয়েন করেছেন? জি আমি ধানমন্ডি শঙ্করে। ধানমন্ডি শঙ্কর, মনে হচ্ছে আমার খুব পাশেই বসে আছেন। শঙ্করে কোথায়?
চেয়ারম্যান গলি, শঙ্কর বাস স্ট্যান্ডের কাছে। আচ্ছা, আমি টাঙ্গাইল হাউসের সামনে। আচ্ছা আচ্ছা। তার মানে এখান থেকে একটা ঢিল ছুরি আপনার চেয়ারম্যান গলিতে যে পড়বে। হ্যাঁ, একটা ফুটবল যদি কিক করতে পারেন আমি হেড করে গোল দেওয়ার চেষ্টা করতে পারি। হ্যাঁ, ওই যে কি একটা অ্যাড ছিল না, যে পাওয়ার না স্পিড খেয়ে শট মারে চলে যায় হ্যাঁ হ্যাঁ ফুটবলের হ্যাঁ কাছে, হ্যাঁ। ওরকম। জি আচ্ছা, আপনি কি করছেন এখন? জি, আমি ঢাকা কলেজে অনার্স ফাইনাল ইয়ার পড়ছি, ইকোনমিক্স এর উপর। ইকোনমিক্স এর উপরে? জি ঢাকা কলেজে? জি। ঠিক আছে, ঢাকা কলেজ আমার পড়া হয়নি, আমি এইচএসসি পর্যন্ত নওগাঁতেই পড়ে এসেছি, বাট আমার ইউনিভার্সিটি লাইফের খুব ক্লোজ ফ্রেন্ডরা ঢাকা কলেজের 91 ব্যাচ, এবং আচ্ছা এতই ক্লোজ মাঝে মধ্যে রিইউনিয়নের সময় আবার আমার ভুল করে ফোনও দিয়ে ফেলে, মনে করে যে আমিও বুঝি ঢাকা কলেজে ছিলাম। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, এই ঢাকা পর্যন্ত। কলেজেরই, হ্যাঁ এইচএসসির অনেকেই মোটামুটি অনেক ভালো জায়গায় যায় এইচএসসি হ্যাঁ থেকে। হ্যাঁ, এখনকার যুবলীগ চেয়ারম্যান তো এই ব্যাচেরই, ঢাকা কলেজেরই, আচ্ছা। জি স্যার। তাপস সাহেবের ভাই পরশ। তো আচ্ছা যাই হ্যাঁ। হোক, হ্যাঁ হ্যাঁ, তো এই সুবাদে এইবারের কমিটিতে অনেকেই ঢাকা কলেজে ঢুকছে, যারা আমাদের সময় দেখছিলাম যে খুব ত্যাগী কর্মী ছিল। আচ্ছা, যাই হোক, ওটা কথা বলতে গেলে পলিটিক্যাল আলোচনায় চলে আসবো। আপনি ইকোনমিক্সে কোন ইয়ারে আছেন? জি ফাইনাল ইয়ারে আছি। ফাইনাল ইয়ারে? অনার্স জি মাস্টার? অনার্স ফাইনাল ইয়ার? হ্যাঁ, অনার্স ফাইনাল ইয়ারে। জি। আচ্ছা, আপনি কেন শিখতে এসেছেন এক্সেল? যদি খুব ফ্র্যাঙ্কলি বলি তাহলে হচ্ছে সিভি ভারী করা, আর দ্বিতীয়ত হচ্ছে যে ইন্টার্নশিপের একটা চিন্তা ভাবনা আছে ব্যাংক সেক্টরে, বা ব্যাংক সেক্টরে জবের জন্য তো পার্টিকুলারলি লাগেই একটা দিক থেকে। তো এই আচ্ছা জন্যই এক্সেলের কাজগুলো শিখতে হবে। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা বলছেন, ফ্র্যাঙ্কলি সিভি ভারী করা। হ্যাঁ, আমরা পারি না পারি, আমরা সবাই এক সময় লিখতাম যে, আমরা যখন জবে ঢুকছি জি তখন আমাদের কম্পিউটার ক্যাপাবিলিটির মধ্যে আমরা লিখতাম এমএস ওয়ার্ড, এক্সেল, হ্যাঁ হ্যাঁ। এবং হচ্ছে পাওয়ার পয়েন্টের যে ইয়া আছে পাওয়ার প্রেজেন্টেশন এগুলো। পয়েন্টটা তখন অতটা ছিল না, ডাটাবেজ একটা ছিল। আচ্ছা ওটা কিছুটা ডজ মুডের কাজ ছিল। এক্সেস মোস্ট প্রবাবলি, আমার ঠিক এক্সেস মোস্ট প্রবাবলি এই সফটওয়্যার মানে হিসাবে ব্যবহার করা হতো এটাকে, অনেক রকম যোগ বিয়োগের কাজ হতো ওইখানে। ফর্ম ইয়া ছিল, ওটা এখন বন্ধ হয়ে গিয়েছে। এক্সেলটাই এখন এত বেশি সমৃদ্ধ হয়ে গিয়েছে, এক্সেলে এত কিছু শেখার আছে, আমার মনে হয় যে এক্সেল বানিয়েছে সেও হয়তো বলতে পারবে না। কেন বলছি এই কথা, যে এই জাতীয় অ্যাপ মানে সিস্টেম বলেন বা অ্যাপ বলেন বা সফটওয়্যার বলেন, এককভাবে কেউ বানায় না, এক একজন এক এক অংশ বানায়। তাহলে দেখা গেল যে আপনি হয়তো বা একটা অংশ বানিয়েছেন, মানে আপনিও একজন এক্সেলের ম্যানুফ্যাকচারার, একজন শ্রমিক এক্সেলের, কিন্তু আপনি নিজেও বলতে পারবেন না যে আসলে এক্সেলে আর কি কি করা যায়, কারণ আপনি আপনার অংশটুকুই হয়তো বাজারেন। আমি যে সফটওয়্যারটা বানিয়েছি, আমার এই সফটওয়্যারটা দুইজন মিলে বানিয়েছে, ছোট সফটওয়্যার, দুইজন মিলে বানিয়েছে, এবং থার্ড একজন এটাকে এক জায়গায় একত্রিত করেছে। তাহলে যে দুইজন মিলে বানিয়েছে সেই দুইজনও এই পুরো সফটওয়্যারটা সম্পর্কে এটার জানেন। একটা পার্ট হওয়া সত্ত্বেও তারা জানে না। ঠিক আছে, এবং জি সবচেয়ে মজার বিষয়, আমি অ্যাকাউন্টিং সফটওয়্যার বানিয়ে নিয়েছি তাদের কাছ থেকে, বাট এই তিনজন ডেভেলপারের কেউ অ্যাকাউন্টিং পার্সন না। আচ্ছা ঠিক আছে, এটা 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 একটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে এই কারণে যে একদম নন অ্যাকাউন্টিং পার্সনদের সফটওয়্যার বানানোর ফলে আমার টার্গেট কাস্টমার হচ্ছে নন অ্যাকাউন্টিং পার্সন, অর্থাৎ যারা আচ্ছা। হিসাব মানে অ্যাকাউন্টিং জানেই না, তারা যাতে ব্যবহার করতে পারে। এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা আরো একদম সহজ হয়েছে, একদম জেনারেল পাবলিকের মতো। আপনারা যদি সুযোগ পান দেখবেন কারবারি.xyz। আচ্ছা, এই যে হ্যাঁ শিওর, সফটওয়্যারটা ট্রাই করবো। বানালাম, বাট আমি যদি, মানে কেউ যদি এক্সেল পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারে, তাহলে এই টালি বলেন আর কারবারি বলেন আর যত সফটওয়্যারই বলেন, কোনোটারই প্রয়োজন পড়বে না। বাট সমস্যা হচ্ছে যে অটোমেটিক ভাবে সবাই ব্যবহার করতে পারবে না এক্সেলটা, বা এক্সেলে দেখা গেল ভুল করে ফর্মুলার জায়গায় হয়তো আর একজন কেউ, মানে ঠিক আপনার দেওয়া ফর্মুলাটা সবাই হয়তো বা ওই বাইরে আউটলুকিং এর কারণে ব্যবহার করতে পারবে না। বাট এক্সেলের মধ্যে এভরিথিং হয়, খালি ছবি আঁকানো আর ভিডিও ছাড়া। ওয়ার্ডের কাজও অনেকে এক্সেলে করে, এবং আমি তো আমি হয়তোবা 10 বার এক্সেল ফাইল ওপেন করলে একবার ওয়ার্ড ফাইল ওপেন করি। যখন অনেক বড় কিছু লিখতে হয়, রচনা টাইপের বা প্যারাগ্রাফ টাইপের, তখন হয়তো আমি ওয়ার্ডে গেলাম, আদারওয়াইজ সব এক্সেলে যায়।
আমি এক্সেলে কি শেখানো যায় আর কি শেখানো যায় না সেটা আমরা কি শিখবো সেটা ইয়ে করবো, বাট এর বাইরেও অনেক কিছু শেখা যায়। আমি যেটা বলছিলাম যে আসলে দিনে 10 বার এক্সেল ইউজ করলে আমি শুধু একবার হয়তো ওয়ার্ড ওপেন করি। এক্সেলে কি করা যায়, এই যে শরীফ ভাই আছে হচ্ছে অ্যাকাউন্টসের এভরিথিং এক্সেলে করাটা ওনার জন্য সুবিধা হবে। এবং ওনার জন্য আমি বলি যে কি ধরনের সুবিধা হবে, ওনার অবশ্য যে বস আছে বললেন যে বস নাকি এক্সেল খুব ভালো পারেন, তাহলে ওনার জন্য খুব একটা লাভজনক হবে না এক্সেল শেখা। কেন লাভজনক হবে না? ওনার বস যদি একটু বয়স্ক হতেন এবং যদি এই যে এক্সেল টেক্সেল যদি না বুঝতেন তাহলে খুব সুবিধা হতো ওনার জন্য। উনি বস একটা কাজ যে কাজটা বলতো, বস কাজের ভলিউমের কথা চিন্তা করে বলতো যে শরীফ এটা করতে নিশ্চয়ই আপনি 2 দিনের মধ্যে নিশ্চয়ই পারবেন। হ্যাঁ হ্যাঁ স্যার 2 দিনের মধ্যে পারবো। দেখা গেল শরীফ সাহেব হয়তো বা 2 ঘন্টার মধ্যে করে বাকি সময়টুকু একটু গায়ে হাওয়া লাগে ঘুরে বেড়াতে পারবে। বাট ওনার বস যেহেতু এক্সেল শিখে গিয়েছে, এখন উল্টো ওনাকে বলবে এই শরীফ এতক্ষণ লাগে করতে, এটা তো এইভাবে করা যায়, এইভাবে ফিল্টারিং করো, এইভাবে সর্টিং করো, বা এখানে ভিউলুকআপ ইউজ করো, বা এই যে এতগুলোকে তুমি চিঠি পাঠাবে মার্জ মেল মার্জ ইউজ করো। তো এই যে ওনার জন্য এই জন্যই বললাম যে এক্সেল শেখাটা হয়তোবা কাজ দ্রুত হয়, বাট ফাঁকি দেওয়ার যে সুযোগটা এক্সেল শিখে সেই সুযোগটা ওনার নাই, ওনার বস শিখে ফেলেছে না। ঠিক আছে, কাজে এক্সেলটা আসলেই এরকম একটা বিষয় যে অনেক দীর্ঘ সময়ের কাজ খুব সংক্ষেপে করে ফেলা যায়। আপনার 1000 রোর মধ্যে থেকে, রো কি জিনিস কলাম কি জিনিস সেটা নয় আজকে একটু দেখাবো আমরা, যে এখানে কতজন কুমিল্লা থেকে জয়েন করেছেন, বা কয়জন ঢাকার আছে, বা কয়জন দিনাজপুরের আছেন, আমরা কিভাবে করব। এই 1000টা লাইনের মধ্যে কয়জন আছে আমরা কি এরকম চোখ লাগাই বা ম্যাগনিফাইং গ্লাস লাগাই খুঁজবো না, আমরা মুহূর্তের মধ্যে পেয়ে যাবো যে এখানে শুধু দিনাজপুরের কয়জন আছে এক্সেল থেকে। এটা গেল খুবই সহজ একটা কাজ। আর একজন এসেছেন আমাদের মধ্যে রাহেদুল ইসলাম। রাহেদুল ইসলাম সাহেব কই থেকে জয়েন করেছেন? স্যার আমি মহাখালী ঢাকা থেকে। মহাখালী ঢাকা থেকে। কি করছেন আপনি এখন? আমি ঢাকা ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে ম্যানেজমেন্টে পড়তেছি। ম্যানেজমেন্টে, আচ্ছা। আমি ছিলাম অ্যাকাউন্টিং এ। আপনি হচ্ছে মান্নান স্যারের ডিপার্টমেন্ট, তাই না? হ্যাঁ। তারপর দুর্গা দাস স্যার। আপনি 3rd ইয়ারে আছেন, তা আপনি এখনো তো স্টুডেন্ট আছে, আপনার কেন এক্সেল দরকার? এক্সেল স্টুডেন্ট কি জব হোল্ডার সবার ক্ষেত্রে এক্সেল অনেক বেশি জরুরি। যে কোনো কাজ করতে গিয়ে এক্সেল লাগে। যেহেতু আমাদের যে এফবিএস ফ্যাকাল্টি সেক্ষেত্রে অনেক প্রেজেন্টেশন থেকে শুরু করে অনেক ডাটা নিয়ে কাজ করতে ক্ষেত্রে এক্সেল অনেক বেশি জরুরি একটা বিষয়। ওকে, থ্যাংক ইউ। তার মানে দেখেন উনি একটা শব্দ ব্যবহার করেছেন ডাটা, অর্থাৎ ডাটা নিয়ে কাজ করতে গেলে এক্সেল এর প্রয়োজন আছে। আসলে মানে আমি খুব সংক্ষেপে বলতে চাচ্ছিলাম যে এক্সেল দিয়ে কি করা সম্ভব, সংক্ষেপে এক কথায় বলার চেষ্টা করতেছিলাম, বাট সেটা আসলে ভাষাটা খুঁজে পাচ্ছি না। একজন বললেন ফ্রিল্যান্সার জব কাজ পাবে। ফ্রিল্যান্সিং এ এক্সেল এর কি কাজ আছে সেটা একটু বলি। যারা স্টুডেন্ট আছেন, একজন এসএসসি আছেন, একজন 2-3 জন স্টুডেন্ট আছেন এখনো, তারা হয়তোবা এখন জবে যাবেন না, বাট অনেকে হয়তোবা টিউশনই করেন। আমাদের একটা সময় ছিল যে আমরা বাসা থেকে যে খরচটা আসতো তারা তো হিসাব করে দিত বাবা মা, তার বাইরে একটু আর একটু আমার মতো থাকার জন্য আমরা টিউশনই করতাম। যেরকম আমি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় মাসে আমার বাসা থেকে দিত 3000 3500, বাট আমার মাসে নিজের ইনকাম ছিল 5 থেকে 6000 শুধু টিউশনই করে, এবং এই ক্যাম্পাসের আশপাশেই। তো আমার বেশি হওয়ার কারণ ছিল ওই সময় টিউশনিটার এত বেশি ছিল না, 1-1500 এক একটা টিউশনি দিয়েছিল, 1-1500 বা 2000, এখন যেটা 7-8 হাজার। বাট আমি আমার এক বেশ সিনিয়র এক স্টুডেন্টে পড়াতে শুরু করেছিলাম। আমি যখন অনার্স 2nd ইয়ার অ্যাকাউন্টিং এ, তখন বিকম একবার ফেল করেছে পরীক্ষা দিয়ে, এরকম একটা ছেলেকে পাস করানোর দায়িত্ব পড়লো আমার উপরে। মানে আমি 89-এ এসএসসি, সে হচ্ছে 88-এ এসএসসি। যাই হোক, এরকম একটা দায়িত্ব নেওয়ার জন্য তার কাছে আমার একটু ডিমান্ডটা বেশি ছিল। 3000 টাকা ছিল, সপ্তাহে 3 দিন করে পড়াতাম। তো ওই সময় 3000 মানে অনেক টাকা।
আমরা এই যে টিউশনি করে আয় করতাম, এরকম একটা আয়ের একটা সুযোগ এখন হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে সবাই মনে করে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইন করা বা লোগো ডিজাইন করা এসব, বাট এখানে শুধু এক্সেল না, ওয়ার্ড, টাইপিং স্পিড, একজন টাইপিস্ট অর্থাৎ নীলক্ষেতে যারা টাইপ করে তারাও ইচ্ছা করলে ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবে, কারণ এখানে অনেক রিটাইপিং এর বিষয় থাকে। ঠিক তেমনি এক্সেল নিয়ে ডাটা অ্যানালাইসিস এর বিষয় থাকে, মেল মার্জের বিষয় থাকে, অর্থাৎ একই চিঠি আপনি 500 জনের কাছে পাঠাবেন, 500টা ঠিকানা লিখবেন বারবার, 500টা ওয়ার্ড ফাইল তৈরি করবেন, না দরকার নাই। এটা এক্সেল থেকে ওয়ার্ডের সাথে লিঙ্ক করা যাবে, এটাও আমরা দেখব। আরেকজন কেউ আসলেন নাকি এখানে? না, আশরাফুল আলম সাহেব কি আগে ছিলেন? জি আমি ছিলাম, আমি মোবাইলের ডিভাইসটা চেঞ্জ করে ল্যাপটপে। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে জয়েন করছেন? নরসিংদী নাকি? না না, শঙ্করে বলছিলাম। ও আচ্ছা, আপনি বাসা কাছে। শঙ্করে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা, ওখানে ছবি ছিল একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মেইলটা লগ ইন করা নাই তো। আচ্ছা ঠিক আছে। আপনারা ফর্ম ফিল আপ করেছেন কিসে? মানে এই যে গুগল ফর্ম, তাই না? হ্যাঁ গুগল ফর্মে ছিল আমাদের। আচ্ছা, এই যে গুগল ফর্মে আপনাদের ডাটাটা, সেই ডাটাটা কিন্তু স্যার বিমল ফাউন্ডেশনের কাছে একটা এক্সেল ফাইলে গুগল শিটে তারা দেখতে পায়। গুগল ফর্ম কারা ইউজ করেছেন জানি না, গুগল একটা ফর্ম যেটা এরকম একটা ফর্ম কিন্তু আবার এক্সেলেও বানানো যায়। অর্থাৎ এক্সেলে যদি আপনি নির্দিষ্ট সেলে মানে একই রকম ক্যাটাগরিতে যদি আপনি বারবার করে টাইপ করতে চান, নেম টাইপ করবেন, ক্লাস টাইপ করবেন, এসব টাইপ করতে চান, তাহলে আপনি ডানে বামে করে ওই সেলের মধ্যে খুঁজে খুঁজে টাইপ করাচ্ছে একটা ফর্ম বানায় নেওয়া যায়, যেখানে ফর্ম থেকে ইএস কি চেপে চেপে পরের ফিল্ডে চলে যাওয়া যায়। অর্থাৎ একটা ফর্ম ফিল আপের মতো, আপনি শুধু ফর্ম ফিল আপ করবেন, আপনার ডাটাগুলো একটা এক্সেল শিটে জমা হয়ে যাবে। ঠিক তেমনি যেরকম এখন গুগল ফর্মে ফিল আপ করলে আমরা যারা ফর্মটা বানিয়ে দিই তাদের কাছে এটা ইচ্ছা করলে এক্সেলে একদম কলাম অনুযায়ী আসে এবং এক কলামে সবার নাম। দেখেন আমরা কি কি শিখবো, যদিও এই শিটটা আমি কিন্তু প্রথমে এক্সেলেই করেছি, বাট সার্ভিমান ফাউন্ডেশনকে দেওয়ার সময় আমি এটা ওয়ার্ডে কপি করে দিয়েছি, কেননা এক্সেলে দেখা গেল যে আমি মানে এক্সেলে কি কি শেখা যায় সেটা আমি আসলে করেছিলাম সম্পূর্ণটাই, বাট এটাকে একটু শর্ট কোর্স করা হয়েছে। হাউ টু হ্যান্ডেল রো, কলাম অ্যান্ড সেলস, পেজ সেটআপ এন্ড প্রিন্টিং, পেজ সেটআপ এন্ড প্রিন্টিং। দেখেন আপনাদের কাছে মনে হতে পারে যে পেজ সেটআপ এন্ড প্রিন্টিং আবার এখানে কিছু শেখার আছে নাকি, ইয়া বলেন শরীফ ভাই? জি, প্রিন্টিং এ যে কি সমস্যা হয় এক্সেলে? এক্সেলে ওই কমন ভুল, পেজ সেটআপের সময় দেখা যায় যে আমার যতটুকু দরকার হচ্ছে কম আসছে সেটআপে, তখন ইয়ে দিয়ে টেনে টেনে ওটাকে অ্যাডজাস্ট করতে গেলে লেখা ছোট হয়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমি যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করতাম, দেখা গেল যে এক্সেলের একটা টেবিল বানিয়েছি, তার একটা কলামের লাস্ট কলামের দাগটা হয়তো বা আর এক পেজে চলে গিয়েছে। ঠিক আছে, আমি হয়তো 20টা বা 5টা পেজ বানিয়েছি, বাট প্রত্যেক পেজেরই একটা কলাম চলে গেছে হচ্ছে, ওখানে কোনো লেখা টাকা কিছু নাই, জাস্ট একটা ওই যে দাগ বলে, বর্ডার যেটা বলে, সেই বর্ডারটা, তাহলে ওই পেজটা অটোমেটিক প্রিন্ট হতে শুরু করবে। এবং প্রথম প্রথম যেটা হতো, কি করব, আরে এতগুলো কাগজ নষ্ট হচ্ছে, একের পর এক বের হতেই থাকে, কি করব না করে কখনো ঠাস করে কম্পিউটার অফ করে দিতাম, কখনো ঠাস করে প্রিন্টার অফ করে দিতাম, তো প্রিন্টারের মধ্যে কাগজ পেঁচে যেত, তারপর সে একদম কাটিস টাটিস খুলে আবার কাগজ বের করতে হতো। তার মানে ওয়ার্ডে পেজ সেটআপ যদি ঠিক মতো না থাকে আপনার দেখতে খারাপ হতে পারে, বাট এক্সেলে পেজ সেটআপ না করলে জাস্ট একটা ফুল স্টপ হয়তো বা আছে একটা পেজে, ওটাও চলে আসতে শুরু করবে আপনার। এই জন্য পেজ সেটআপটাও শেখাটা জরুরি বিষয়। কেউ কি ঢুকলো নতুন? পেজ সেটআপ গেল হাউ টু নাম্বারিং পার্সেন্টেজ এন্ড ডেসিমেল। আপনার অনেকগুলো কলাম বা রো করতে হতে পারে, প্রত্যেকটাতে 1 2 3 4 5 6 এভাবে নাম্বারিং দিতে গেলে দেওয়ার প্রয়োজন পড়ে, যেটা ওয়ার্ডে কিন্তু লাগে। ওয়ার্ডে কিন্তু আপনার
আচ্ছা, না ওয়ার্ডেও ওই নাম্বারিং একটা ইয়ে আছে, সিম্বল অথবা নাম্বার অ্যাড করা যায়, বাট এক্সেলে আপনার খুবই অল্প সময়ের মধ্যে আপনি নাম্বারিং অ্যাড করে ফেলতে পারবেন। কিভাবে করবেন সেটা আমরা দেখাবো। হাউ টু ক্রিয়েট ডেট, কেমন করে ডেট ক্রিয়েট করতে হয়, কেন ডেট ক্রিয়েট করতে হয়। আমি যদি এখন একটা এক্সেল ওপেন করি, দেখা যাবে যে অটোমেটিক্যালি আজকের ডেট চলে আসতে পারে, অথবা ডেটের ফরম্যাটটা কি হবে, ডেটের ফরম্যাট ঠিক না থাকলে আপনি যেভাবে চাচ্ছেন তার না হয় অনেক সময় যেরকম আমরা চাই, যেরকম আমরা বাঙালিরা সাধারণত ব্যবহার করি কি প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে বছর, কিন্তু অনেক জায়গায় আবার প্রথমে মাস, তারপরে তারিখ, তারপরে বছর এইভাবে ইউজ করে। সেটা আবার ডিজিটেও ইউজ করা যায়, লিখেও ইউজ করা যায়, সেটা আমরা দেখবো। সেলের রুল গুলো কিভাবে ঠিক করা যায়। হাউ টু ইনসার্ট হেডার এন্ড ফুটার, ওয়ার্ডের যেরকম হেডার এবং ফুটার থাকে ঠিক তেমনি এক্সেলেও হেডার এবং ফুটার অ্যাড করা যায়। রো অ্যান্ড কলাম ফ্রিজিং, রো অ্যান্ড কলাম ফ্রিজিং, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পেজ, আমার যদি অনেকগুলো পেজ থাকে, কিন্তু আমার এই হেডিংটা অর্থাৎ হচ্ছে এই যে এই হেডিংটা লেসন অ্যান্ড লেসন, দেখেন আমি নামলাম তো নিচে ওটা দেখা যাচ্ছে না, তাহলে কোনটা কোন কলামে কি আছে সেটা আসলে জানছি না। বাট এটা এমন সিস্টেম করা যায় এই জায়গায় থেকে যাবে, এটা যাবে, আমি যতই নিচে যাই না কেন এটা এই জায়গায় থেকে যাবে। এই যে উপরে যেরকম থেকে যাচ্ছে, যতই নিচে যায় উপরে থেকে যাচ্ছে, ঠিক ওরকম এটাকে ফ্রিজিং বলে। ঠিক তেমনি এই কলামও ফ্রিজ করা যায়, আমরা এটা দেখবো কিভাবে করা যায়। খুবই ছোট ছোট বিষয়, মানে যে খুব জটিল বিষয় না, আবার খুবই যে মানে আমি তো বলবো যে একটা সরল অঙ্ক বলেন বা একটা অ্যাকাউন্টিং এর একটা লেজার বলেন বা ফাইনাল অ্যাকাউন্ট বলেন, ওরকম বিষয় না। প্রত্যেকটা খুবই ছোট 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 মডিউল বলতে পারেন বা ফিচার বলতে পারেন, এসব ফিচার নিয়ে একটা এক্সেল হয়েছে। হাউ টু প্রোটেক্ট এন্ড পার্মানেন্ট এডিট এক্সেল শিট, অর্থাৎ আপনার শিটে আপনি কিভাবে অন্যের কাজ করা বন্ধ করবেন, অর্থাৎ আপনার শিট ইচ্ছা করলে অন্য কেউ কাজ করতে পারবে না, এরকম সিস্টেম করা যায়। অর্থাৎ পাসওয়ার্ড সিস্টেম, যেরকম আপনার ফেসবুক আইডিতে ইচ্ছা করলেই যে কেউ ঢুকতে পারে না, ঠিক তেমনি ওরকম করা যেতে পারে। আবার পুরা ফাইল না, শুধুমাত্র সেল, অর্থাৎ আপনি একটা পেজের কিছু কিছু সেলে, একটা শিটের কিছু কিছু সেলে হয়তোবা প্রোটেকশন দিয়ে দিলেন। কেমন করে বানান চেক করতে হয়, কেমন করে শর্ট করতে হয়, শর্ট করা মানে কি, অর্থাৎ একই রকম বিষয়গুলো বেছে নেওয়া। আচ্ছা, ফিল্টারিং করতে হয় কেমন করে, ভুল কারেকশন করতে হয় কেমন করে, বা চেঞ্জ করা। ইয়া দেখেছেন 3 Idiots দেখেছেন তো আপনারা নাকি? 3 Idiots এর মধ্যে ওই যে সাইলেন্সারের তার বক্তব্যে যেরকম ভাবে খুব অল্প সময়ের মধ্যে কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিল, আমরা এক্সেলেও খুব অল্প সময়ের মধ্যেই সার্চ করে করে ওয়ার্ড গুলো রিপ্লেস করতে পারি। এটা ওয়ার্ডেও করা যায়, এক্সেলেও করা যায়। এটার জন্য যে শুধু এক্সেল ব্যবহার করা দরকার আছে তা না, কিন্তু এটা এক্সেলে যখন কাজ করবেন তখন এরকম প্রয়োজন পড়ে। ঠিক তেমনি কমেন্ট এবং সেল কিভাবে অ্যাড করা যাবে। আচ্ছা সরি, হাউ টু ইনসার্ট কমেন্ট অ্যাবাউট সেল, অর্থাৎ আপনার সেলের মধ্যে যে ফর্মুলাটা আছে বা সেলের মধ্যে যে বিষয়টা আছে, সেই সেলের বিষয়বস্তুর বর্ণনা ইচ্ছা করলে আপনি কমেন্টে যোগ করে দিতে পারবেন, যেটা সবসময় দেখা যাবে না, দেখতে চাইলে দেখা যাবে, দেখতে না চাইলে দেখা যাবে না। ফাইন্ড ডুপ্লিকেট ভ্যালু অ্যান্ড রিভলভিং ডুপ্লিকেট, অর্থাৎ অনেক সময় হয় কি যে এই যে শরীফ ভাই অ্যাকাউন্টস নিয়ে কাজ করতেছেন, তো উনার ওখানে দেখা গেল যে উনি কিছু ডাটা পেয়েছেন, সেখানে হয়তোবা একই ডাটা একাধিকবার আছে, অথবা উনি 500টা ফোন নাম্বার কালেক্ট করছে 10 জনের মাধ্যমে, দেখা গেল যে একজনের ফোন নাম্বার অথবা 3 জনের কাছ থেকে এসেছে, তাহলে 3বার আসলো, এই 3বার তো রাখার দরকার নাই, একবার রাখলেই হবে। তাহলে এটাকে ফাইন করে ডিলিট করে দেওয়া যেতে পারে, একটা রাখা যেতে পারে জাস্ট একটা কমেন্টের মাধ্যমে। ফাইন্ডিং ডুপ্লিকেট ভ্যালু, হাউ টু জাস্টিফাই দ্য সেন্টেন্স, ওয়ার্ডে যারা ব্যবহার করেন, আপনারা ওয়ার্ড ব্যবহার করেন নিয়মিত? আজকাল তো আর কাজ না করলে কেউ কম্পিউটার ব্যবহার করে না, সবাই কি করে, আগে তো মেল করতে গেলে কম্পিউটার ব্যবহার করা লাগতো, এখন আর কম্পিউটার ব্যবহার করা লাগে না, মেল করাও লোকজন বন্ধ করে দিয়েছে, কেননা মেসেঞ্জারে
জাস্ট টাইপ। এটা একটা ভালো হয়েছে, ফেসবুক অন্তত বাংলা টাইপ শিখিয়েছে, আমাকেও বাংলা টাইপ ফেসবুকে শিখিয়েছে, নাহলে তো বাংলা টাইপ পারতাম না। ফেসবুকে যখন এই যে অভ্র টাইপ করে বাংলা লিখতে হয়, বিজয় বিজয় তো আমরা খুবই কম ব্যবহার করি অফিস আদালত ছাড়া, সেটাও আমরা করি না। আমি অন্তত করি না। বিজয় আমার কম্পিউটারে থাকলেও আমি বিজয় টাইপ করতে পারি না, আমি অভ্রতে টাইপ করি, করে সেটাকে বিজয় টু সরি ইউনিকোড টু বিজয় কনভার্ট করে নিই অনলাইনে যে। কিন্তু এই কাজটুকু তো মানে এই যে অভ্র টাইপটাও শিখেছি যে ওই যে ফেসবুকে বাংলায় অথবা স্ট্যাটাস দেওয়ার জন্য অথবা মেসেঞ্জারে স্ট্যাটাস দেওয়ার জন্য। আদারওয়াইজ হয়তো বা আমরা কেউই অনলাইন ওইভাবে ব্যবহার করতাম না যারা এখানে আছি, একমাত্র শরীফ ভাই এবং হচ্ছে নিরাপদ খাদ্যের যিনি আছেন, কারণ সবাই তো স্টুডেন্ট। স্টুডেন্ট লাইফে আমাদেরও ওখানে 97 সালে যখন এই মাস্টার্স দিই, তখন মাস্টার্স আমাদের একটা কম্পিউটার কোর্স ছিল, 6 মাসের একটা কোর্স ছিল, বাট আমরা বেশিরভাগই ওটা ফাঁকি দিয়ে গিয়েছি। যারা ফাঁকি দিয়ে গিয়েছি তারা পরে বুঝছি যে ফাঁকি দেওয়াটা কত বড় ভুল হয়ে গেছে। অ্যাকাউন্টিংটাই যদি ফাঁকি দিতাম তাও একটা কথা ছিল, কম্পিউটারটাই ফাঁকি দিয়েছে, মানে আমি আমার বাংলা ভাষাকে ফাঁকি দিয়েছি। অর্থাৎ এখন হচ্ছে ভাষা 3টা, বাংলা, ইংরেজি আর কম্পিউটার, বা বাংলা, ইংরেজি আর হচ্ছে এক্সেল বলতে পারেন। কেননা আপনার এক্সেলটাই বেশি প্রয়োজন পড়বে, আর ওয়ার্ডটা প্রয়োজন পড়বে চিঠি লেখার জন্য। যেরকম মনে করেন যে আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, যে আমি এক্সেল অনেক ভালো পারি এরকম একটা দাবি ছিল, বাট আমি যখন ব্যাংকে চাকরি করতাম আমার প্রায় 14-15 পৃষ্ঠা একটা প্রপোজাল করতে হতো। সেখানে একটা পৃষ্ঠায় একটা টেবিল ছিল, যেখানে টেবিলগুলোর যোগ, বিয়োগ এবং গুণেরও কাজ ছিল। তা আমি এক্সেল ভালো পারতাম মনে করতাম, এই কারণে করতাম কি, আমি ওই টেবিলটার একটা কপি করতাম এক্সেলে, কপি করে ওর মধ্যে যোগ বিয়োগ করতাম, করার পরে ওটাকে নিয়ে এসে আবার ওয়ার্ডে পেস্ট করতাম ওই অংশে। একদিন আমার এক ব্রাঞ্চের আমার এই সমপর্যায়ের কলিগ এসে আমার পাশে বসে কাজ করতে, এত কষ্ট করার কি দরকার, আপনার ওই এক্সেলের অংশটুকু শুধু এই জায়গায় ইনসার্ট করে দেওয়া যায়। অর্থাৎ ওই যে ওয়ার্ডের যে টেবিলটা আছে ওই টেবিলের অংশটুকু শুধু এক্সেল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা তখন শিখলাম। আমি এক্সেল নিয়ে ঘাটাঘাটি করতে করতে একটা সময় আমি চেষ্টা করেছিলাম যে আমি শুধু 500 লিখবো, মানে 500 লিখবো, আর একটা সেলে যাতে এটা 500 কথায় চলে আসে অথবা ওয়ার্ডে চলে আসে। এটা হয়তো বা 8-9 সালের দিকে করার পিছনে একটা কারণ আছে, যে আমি চেষ্টা করেছিলাম যে এই যে ব্যাংকে তখন চাকরি করি, যারা প্রি অর্ডার নিতে আসে তাদেরকে প্রি অর্ডার লিখে না দিয়ে কম্পিউটারে প্রিন্ট করে দিব, তাদের দেখতে সুন্দর লাগে। তখন 2-1টা মানে এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা এইচএসবিসি ব্যাংক তারা এরকম করতো, তারা ফরেন ব্যাংক তাদের অনেক আপগ্রেডেড সিস্টেম ছিল। আমরা লোকাল ব্যাংক, আমি তখন প্রিমিয়ার ব্যাংকের কাকরাইল বাচ্চে, আমাদের এরকম আপগ্রেড ছিল না, হাতে লেখার সিস্টেমই ছিল। বাট আমি চিন্তা করলাম যে আমি হাতে না লিখে কম্পিউটারে প্রিন্ট করে দিব, দেখলাম যে কম্পিউটারে প্রিন্টিং দেওয়া যায় কিনা, ওটা একটু সবই ঠিক আছে, বাট ওই কথায় একবার লিখতে হবে, আবার ডিজিটে একবার লিখতে হবে, যেহেতু পে অর্ডার বা চেকে কিন্তু অঙ্কেও লেখা যায় কথাও লেখা যায়। তা আমি চেষ্টা করছিলাম যে আমি শুধু অঙ্ক লিখবো, ওখানে কথা চলে আসবে, আমি কথাই চেক করব, কিন্তু আমি কথাটা আলাদা করে লিখবো না, কারণ কথাই লিখতে গেলে বানান ভুলের বিষয় চলে আসে, এই ভুলটা হতে পারে। এই কারণে আমি ওটা যাতে অটোমেটিকলি আসে। যাই হোক, ওই সময় আমি এক্সেল অনেক ঘাটাঘাটি করছি, এই সমস্যাটার সমাধান তখন এক্সেলে পাইনি, বাট এখন এক্সেলে এই সমস্যার সমাধান আছে। তার মানে কি, এক্সেল সবসময় কিন্তু আপগ্রেডেড হচ্ছে, এক্সেল ওয়ার্ড সবকিছু আপগ্রেড হচ্ছে, বাট এক্সেলটা অনেক বেশি আপগ্রেডেড হচ্ছে। এবং এখন কিন্তু এটা আমাদের ইয়ের ভিতরে আছে, লেকচারের ভিতরে, যে কিভাবে নাম্বার 2 ইন ওয়ার্ডস, কিভাবে নাম্বার ওয়ার্ডে পরিণত করা যায়, টেক্সট টু নাম্বার, টেক্সটকে কিভাবে নাম্বার করা যায়, সেলগুলো কিভাবে একসঙ্গে করে ফেলা যায়, কিভাবে একটা শীটের সাথে আর একটা শীটের কোনো অংশের লিঙ্ক করা যায়। অর্থাৎ একটা শীট, আমরা একটা এক্সেল ফাইল ওপেন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন ABCDEFGH লেখা আছে, এগুলো এক একটা কলাম, এই পুরাটা হচ্ছে একটা কলাম। যারা মানে এক্সেল ব্যবহার করেন নাই, আচ্ছা কারা কারা একদমই ব্যবহার করেন নাই,
সবাই অল্প স্বল্প ব্যবহার করছেন নাকি? মনে হচ্ছে সবাই ব্যবহার করছে। জি সবাই ব্যবহার করেছে। আচ্ছা, এইচএসসি তে যে আছে, এইচএসসি পাস করেছে বা পরে, নাম কি? কাজী তৌফিক রহমান দিগন্ত স্যার। আচ্ছা, হ্যাঁ, দিগন্ত, কাজী দিগন্ত। আপনিও এক্সেল ব্যবহার করেছেন? জি স্যার করছি, কিন্তু ওইভাবে করিনি, তবে ঢুকে এমনি লেখাটা করছিলাম কিছু আচ্ছা, সূত্র। লিখেছিলেন। আচ্ছা, তাহলে এই যে এগুলো হচ্ছে কলাম, সেল, এসব জানেন? জি স্যার জানি। আচ্ছা, তার মানে একদম মানে শুধু এক্সেল নাম শুনছি এরকম কেউ নাই এখানে। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো আমি কিন্তু মানে এক্সেলটা নাম শুনছিলাম, টুকটাক ব্যবহার করার চেষ্টা করেছিলাম, পারতাম না। বাট অফিসে যেই এটা পেরেছে, এবং আমি যখন ওই একদিন উদ্ধার করলাম যে মেল মার্চ করা যায়, মানে আমাকে দেখা গেল যে অনেক কাস্টমারের কাছে চিঠি লিখতে বলা হয়েছে, একই চিঠি ডিএমডি স্যার 4-5 বার আমাকে দিয়ে ড্রাফট করাই নিয়েছে, উনি কাটাকাটি করছেন। মানে স্যারেরা, যখন আমি জুনিয়র অফিসার ছিলাম, যখন স্যারেরা এরকম চিঠি লিখতে বলতো, লিখে নিয়ে যাওয়ার পর যখন বারবার কাটাকাটি করতো, তখন মনে হতো যে এতই যখন কাটাকাটি করবেন তা আমারে কেন লিখতে বলছেন, আপনি লিখে ফেলতেন। আমরা মনে মনে বলতাম, বা এসে পাশের গুলোরে বলতাম, পাশের কলিগদের। কিন্তু এখন বুঝি যে আসলে তারা কাটাকাটি করছে বলে আমরা এখন চিঠি লিখতে পারি, এবং যারা এটা স্যারদের এই বিষয়গুলো সহ্য করে নিজেকে শিখাই নিতে পেরেছে, তারা চিঠি লিখতে পারে। আমিও পারি বলে দাবি করি, এই কারণে যে আমার ব্রাঞ্চ ট্রান্সফার হলেও দেখা গেল যে আগের ব্রাঞ্চের ম্যানেজার স্যার আমাকে ফোন করে বলতো যে ওরকম কাস্টমারকে আমার এটা চিঠি লিখে দিতে হবে। তার মানে নিশ্চয়ই আমার চিঠিটা পছন্দ হতো বলেই হয়তোবা উনি আমাকে দিয়ে লিখে নিতেন, আমি যদিও তার অফিসার ছিলাম না। যাই হোক, এরকম দেখা গেল যে 150 কাস্টমারের কাছে, না 150 না, আরো বেশি, ব্যাংক ইন্টারেস্ট চেঞ্জ করছে। আমার ঠিক সালটা মনে নাই, বা চেঞ্জ করবে এরকম একটা বিষয়। কিন্তু এটার জন্য যাদের লোন আছে তাদেরকে আগে চিঠি দিতে হবে, কারণ তাদেরকে আগে আগে থেকে একটা ইন্টারেস্ট ফিক্সড করা আছে। মনে করেন যে 12% ফিক্সড করা আছে, সেটা এখন 12.5 করবে বা 13 করবে বা 14 করবে, তাকে চিঠিতে জানাতে হবে। এটা হচ্ছে ব্যাংকের নিয়ম। এই চিঠিটা লিখতে হবে প্রায় এরকম 1000 খানেক বা এরকম আমার দায়িত্ব পড়ছে। একই কথা, কিন্তু 1000 খানেক অ্যাড্রেস লাগবে। 1000 খানেক অ্যাড্রেস মানে কি? 1000 খানেক পেজ, এবং সেখানে সবার অ্যাড্রেসটা লেখো। সেই অ্যাড্রেসটা কই থেকে পাবো? যে অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে তাদের অ্যাড্রেস আছে, ফর্ম ফিল আপ করার সময়, বা অ্যাকাউন্টসে অ্যাড্রেস আছে, সেখান থেকে নিয়ে নিয়ে লিখতে হবে। কিন্তু আমি কিভাবে জানো তখন ওই মেল মার্জ বা মার্জ মেল, এরকম কিছু, বা মেল মার্জ পেয়ে গেলাম যে আমার কিছুই না, শুধু এখানে হয়তোবা নেম বসাবো, এখানে অ্যাড্রেস বসাবো, এখানে ফোন নাম্বার বসাবো, ওই চিঠির ফরম্যাটে অটোমেটিক চলে আসবে ওইটা। এটাও করা যায়। তার মানে কি, আমি এখানে হয়তো 1000 নাম নেম কপি পেস্ট করব, অটোমেটিক আমার 1000 চিঠি তৈরি হয়ে যাবে, একই ফরম্যাট, সেম ফরম্যাট, কোনো সমস্যা হবে না। আমি তা খালি প্রিন্ট দিব। তাহলে আমার স্যার যখন আমাকে এই কাজটা দিয়েছে, তখন তার কাছে মনে হতে পারে যেটা 2-3 দিনের কাজ, বাট আমার কাছে হয়তো বা 1 ঘন্টারও কাজ না, বা 2 ঘন্টারও কাজ না। এক্সেলটা জানলে এরকম ভাবে কাজ করে। যেটা বলছে, এটাকে বলে এইগুলোকে বলে এ বি সি ডি, এগুলো কলাম। আর এই যে 1 2 3 4 5 দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে, সরি, রো। আর এই এক একটা ঘর, এগুলো হচ্ছে সেল। আর এই যে শীট 1 লেখা আছে, শীট 1, শীট 2, শীট 3, শীট 4, এই যে দেখেন প্লাস চাচ্ছে আর একটা করে ওপেন হয়ে যাচ্ছে, এটা একটা শীট। এখানে লেখা আছে শরীফ, খালি থাকলে বুঝবেন না। এটা আরেকটা শীট, এখানে লেখা আছে রহিম। তাহলে দেখেন এক একটা শীট আলাদা। এই শীটগুলোর আবার নাম দেওয়া যায়, আর ফাইলের তো নাম দেওয়াই যায়, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, ওয়ার্ড ফাইলের মতো, কারণ সেভ করতে গেলে অটোমেটিকলি নাম চাবে। কম্পিউটার ব্যবহার করছি অনেকদিন থেকে। একটা সময় ছিল যে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেলে দেখা গেল যে আধা ঘন্টা বা 1 ঘন্টা ধরে যে কাজ করছে সব নাই হয়ে যেত, খুব বিপদে পড়তাম।
কিন্তু এখন আর ওই বিপদ নেই, কারণ এখন কম্পিউটার অটোমেটিক সেভ নিতে থাকে। বাট একটা সময় আজ থেকে 10-11 বছর আগেও হয়তো এটা ছিল না। ঠিক আছে, এটার ব্যাপারে একটু কথা বলি। এটা 2002 সালের দিকে বুঝলি, আমি তখন যমুনা ব্যাংকের হেড অফিসে। তো তখন আমরা কেবল জয়েন করছি, ফ্রেশ অফিসার, একসঙ্গে প্রায় 50-60 জন জয়েন করেছি। হেড অফিসে পোস্টিং করেছে একই ডিপার্টমেন্টে, হেড অফিস ক্রেডিট ডিপার্টমেন্টে প্রায় 5-6 জন, আর একই ব্যাচ আমরা, সবাই বন্ধুর মতো। মনে করেন যে অনেক মনোযোগ দিয়ে কোনো কাজ করছি, হঠাৎ করে একরকম বন্ধুর মতো কলিগ এসে পিঠে হাত দিয়ে খাবার দিয়ে বললো, তানজিবুল কেমন আছো, কি করো তুমি, ইচ্ছাকৃত ভাবে আমার মনোযোগ নষ্ট করার জন্য। দেখা গেল যে আমি হয়তো বা ক্যালকুলেটর নিয়ে যোগ করতেছিলাম একটা রেজিস্টার থেকে কোনো কিছু, বা একটা ব্যাংক স্টেটমেন্টের লেনদেনের যোগফলটা করতেছিলাম হয়তো বা, যেহেতু এটা প্রিন্ট আকারে আছে, আমার এক্সেলে করা আর ক্যালকুলেটরে করা একই রকম। তারপরে আমি এক্সেলেই করি, কেননা ক্যালকুলেটরে তো ডাটাগুলো অত সেভ হয় না, বাট এক্সেলে যখন টাইপ করে করবো যোগফলও বের হবে, ইচ্ছে করলে গুণ ভাগ সবই করতে পারবো, সঙ্গে ডাটাটা আমার দেখাও যায়, আমি চেক করতে পারবো সব ডাটাগুলো উঠালাম কিনা। ক্যালকুলেটরে ব্যাকে যে চেক করতে হয়। সে এরকম এসে মনে করে যে এরকম থাবা দিয়ে আমার তো কোন জায়গায় ছিলাম ভুলাই দিল ইচ্ছাকৃত ভাবে। তো যাই হোক, আমি আবার কি দুষ্টামি করতাম, তখন তো ডেস্কটপ ছিল, আমি যে হঠাৎ করে কথা বলতে বলতে ডেস্কটপের মনিটর অফ করে দিতাম। মনিটর অফ করে দিলে ডেস্কটপের মনিটর কালো হয়ে যেত, তখন সে মনে করতো আমি বুঝি কম্পিউটার অফ করে দিয়েছি। এই আমার সব ডাটা চলে গেলে, এতক্ষণ ধরে কাজ করতেছে, সেভ করা হয়নি, খুব খেপে টেপে যেত। খেপতেও পারবে না, সেও তো আমাকে কিছু নাকি বিরক্ত করে আসছে। পরে আমি বলতাম যে না বন্ধু, রাগ করার কিছু নাই, আমি মনিটর অফ করছি, তোমার ডাটা ওরকমই আছে। তার মানে কি, যে আগে একটা সময় ছিল হঠাৎ করে কম্পিউটার অফ হয়ে গেলে সব ডাটা হারাই যেত। এখন তো আবার ওই যে ডাটা রিকভারি বা ওই ফাইলটা আবার অটোমেটিকলি ওপেন হয়ে যায়, যে আমি আগের ফরম্যাটে সেভ করবো না, কোনো দরকার আছে কিনা। তো যাই হোক, এখন সেটারও প্রয়োজন পড়ে না, কেননা আমাদের এখন অটোমেটিক সেভ হতে থাকে। আগে আবার একটা সিস্টেম করা লাগতো, যে অটো সেভ নিব কিনা, সেটা আবার কম্পিউটারে সেট আপ দিতে হতো, 5 মিনিট বা 7 মিনিট বা 10 মিনিট কতক্ষণ পর পর অটো সেভ নিব, এরকম একটা সিস্টেম ছিল। বাট এখন অত সিস্টেম নাই, এখন সবকিছু অটোমেটিক। কারণ ফেসবুকেও লিখতে লিখতে, স্ট্যাটাস লিখতে লিখতে যদি আপনি আবার পোস্ট মানে সাবমিট না করেই যদি ব্যাকে যেতে চান, ফেসবুকও আপনাকে বলে যে আপনার লেখা কিন্তু শেষ হয় না, আপনি কি এই পেজ লিভ করবেন। এই যে সবকিছু এরকম অটোমেটিক হয়ে যাচ্ছে। তা যাই হোক, এটা হচ্ছে রো, কলাম, সেল, শিট, এই 4টা শব্দ আমাদের সব সময় আসবে এক্সেল করতে গেলে। এক্সেল করতে গেলে সব সময় আসবে। আমি আপনাদেরকে কিছু ছোট ছোট জিনিস দেখাই। দেখেন কি কি আছে, সিরিয়াল আছে, কোড আছে, নাম আছে, গ্রুপ, কম্পেয়ার, আচ্ছা ডিস্ট্রিক্ট, থানা, অ্যাড্রেস। দেখেন ডিস্ট্রিক্ট আছে, থানা আছে, অ্যাড্রেস আছে, প্রোপাইটার নেম টেম। আচ্ছা আমি ওসবে গেলাম না, আমি প্রথমে যাই, এখানে বাংলাদেশের অনেকগুলো ডিস্ট্রিক্ট আছে। এখন আমাদের এখানে কি আছে, নরসিংদী আছে একজন, তাই না? দেখি নরসিংদী আছে কিনা। না, কুমিল্লা, শরীফ ভাই কুমিল্লা আছে, কুমিল্লা। কুমিল্লার কে কে আছে দেখেন, আমি সব কটা উঠাই দিলাম, দিয়ে শুধু কুমিল্লা সিলেক্ট করলাম, সব কুমিল্লা এক জায়গায় চলে এসেছে। এই কুমিল্লার এতজন আছে, কয়জন আছে যদি আমি দেখতে চাই কয়জন আছে, গুনবো, গুনার দরকার নাই। এই সিলেক্ট করে দেখেন এখানে, এই যে কাউন্ট 73, তার মানে 73 জন আছে। দিনাজপুরের একজন ভাই আছেন, দিনাজপুর আছে কিনা দেখি। দিনাজপুর আছে, শুধু দিনাজপুর সিলেক্ট করে নিলাম, দেখেন শুধু দিনাজপুর চলে আসছে। ওগুলো কি নাই হয়ে গেছে? না না, ওগুলো আড়ালে চলে গিয়েছে। কতজন আছে? 39 জন আছে দিনাজপুরের। এই যে এটাকে বলে সর্টিং। এটা কিভাবে করা যায়? ফিল্টারিং। আবার দেখেন ওই যে ফ্রিজিং এর কথা বললাম, আচ্ছা ফ্রিজিংটা আজকে একটু শিখাই দিই আপনাদের। ছোট কাজ, এটা শিখাই দিই।
আমি কি চাচ্ছি, আমি আমি নিচে চলে গেলে উপরের কলামটা যাতে না থাকে, তাহলে সিলেক্ট করে নিলাম। এই যে দেখেন এখানে ভিউ ফ্রিজ পেন্স ফ্রিজ, এখন আমি যতই নিচে যাই ওই উপরের কোড নেম থেকে যাবে। তার মানে আপনি এই কলামের তথ্যটা কি, এটা কি তথ্য উপরে দেখতে পাচ্ছেন, যতই নিচে যান আপনি ওটা থেকে যাবে। কিন্তু দেখেন কি হলো, আমি এদিকে গেলে আবার রো চলে যাচ্ছে, কলাম চলে যাচ্ছে। আমার মনে করেন যে আমি শুধু এটা রাখবো না, এই রোটা রাখবো না, হেডিংটা না, এটাও রাখবো, এটারও ব্যবস্থা আছে। ওটা হলে আরেকটু সুবিধা হয় না? কথা বলেন কেউ একজন। আমার তো মনে হয় সুবিধা হয়। তাহলে আমি আনফ্রিজ করে ফেললাম, করে এই জায়গাটা শুধু কাটসার আনলাম, এই জায়গায় নিয়ে এসে আমি আবার ভিউয়ে যে ফ্রিজ পেন ফ্রিজ, এবার দেখেন এই উপরেটাও থাকতেছে, যতই ডানে যায়, সরি আমি কোডের ঘরে করেছি। এবার দেখেন যতই ডানে যান আপনার নাম থেকে যাচ্ছে, নামও থাকছে, নিচে গেলে ওই উপরের হেডিংও থাকছে। তাহলে আমার কাজ করার সুবিধা হয়ে গেল। এরকম ছোট 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 বিষয় যখন অনেকগুলো ডাটা নিয়ে কাজ করবেন তখন আপনি না হলে তো এই যে হেডিংটা থেকে যাবে। আচ্ছা, এখন আপনার তো এটা থাকলো হচ্ছে এক জায়গায়, এখন আপনি প্রিন্ট দেওয়ার সময় প্রত্যেক পেজের উপর এটা নিবেন না শুধু প্রথম পেজের উপর নিবেন? নিশ্চয়ই প্রত্যেক পেজের উপর নিলে সুবিধা হয়। তাহলে পেজ লেআউটে যায়। মনে রাখেন কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু, ছোটবেলায় আমাদের বলতো যে আরবি একদিন না পড়লে কি পারবি? আসলে শুধু আরবি না, কোনো কিছুই না, আরবি একদিন পড়লে কি পারি, মানে একদিন পড়লে কি আর আরবি পারা যাবে? বিষয়টা হচ্ছে এরকম, শুধু আরবি না, সবকিছুই কিন্তু একদিন পড়লে হবে না। আপনি যদি 15 দিন 20 দিন 1 মাস পরে যদি পরপর যদি আপনি এক্সেলটা ব্যবহার করতে যান, তখন দেখবেন যে আপনি জানা জিনিসও আপনি জানেন যেটা করা যায়, কিন্তু কিভাবে করা যায় সেটা খুঁজে পাওয়া মুশকিল হয়। আমিও এই যে এত ব্যবহার করি, তারপর আমারও কিন্তু সমস্যা হয়। যে পেজ সেটআপে গেলাম, পেজ সেটআপে যে শিট প্রিন্ট এরিয়া রোজ টু রিপিট এট টপ, অর্থাৎ এই রোটা প্রত্যেক টপে রিপিট হবে। আচ্ছা, আমি করার আগে একটু দেখাই দিই। দেখেন কন্ট্রোল পি তে আছে, তাই না? ফার্স্ট পেজে দেখা যাচ্ছে, সেকেন্ড পেজে কিন্তু দেখা যাচ্ছে না, কলাম মানে হেডিংটা নাই। এখন আমি যদি এই অপশনটা চালু করি, শীটের কলাম টু রিপিট, জাস্ট এখানে নিয়ে আমি ইচ্ছা করলে ওই কলামের ইয়েটা লিখতে পারি, আমি লিখি না, আমি হচ্ছে এটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এবার দেখেন আমি প্রিন্ট অপশনে যাই, দেখছেন প্রত্যেক শীটের উপরে মানে প্রত্যেক পেজের উপরে এটা থেকে গেছে। এটা 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 যখন আমি জানতাম না, বা আগে হয়তো ছিল কিনা অপশন জানি না, একটা সময় এরকমও গিয়েছে প্রিন্ট দেওয়ার সময় এটা এক্সেলে থেকে আবার কপি করে নিয়ে যেতাম ওয়ার্ডে, তাহলে প্রত্যেকটা পেজ আলাদা আলাদা হয়ে যেত। তারপর ওইখানে আবার উপরে হেডিং গুলো কপি পেস্ট করে বসাতাম। হয়তোবা আমি ওই সময় জানতাম না এই অপশনটা, অথবা এক্সেলেই হয়তোবা ছিল না, কারণ এটা কি আছে না আছে আমি নিজেও জানি না এক্সেলে কি আছে। আমি আসলে নিজে মানে স্বীকার করতেছি যে এক্সেলে কি করা যায়, আমি যেটুকু জানি সেটুকুই বলতে পারবো যে এক্সেলে করা যায়, এর বাইরেও হয়তো অনেক কিছু করা যায়। আচ্ছা, এটা গেল হচ্ছে আমরা কি দেখলাম, ফ্রিজ পেন দেখলাম, কিছু ফিল্টারিংও দেখলাম। এই যে ফিল্টারিংটা কিভাবে করলাম সেটা একটু দেখাই। ডাটা দেখছেন এখানে কোনো অ্যারো নাই, এখন আমি ইচ্ছা করলে ফিল্টার করতে পারবো না, বাট আমি যদি এটা সিলেক্ট করে নিয়ে এই ফিল্টার চাপি, জাস্ট এটা নরমাল, অ্যাডভান্সটা পরে শিখাচ্ছি, যে অ্যাডভান্স আছে পরে যাচ্ছি। দেখেন এখানে অ্যারো চিহ্ন চলে আসলো, জাস্ট এই একটা সুইচ চাপার ফলে আমি এখন এখান থেকে
ওই যে কুমিল্লা খুঁজলাম, বগুড়া খুঁজি দেখি, বগুড়ায় কয়জন আছে, বগুড়া শুধু বগুড়া গুলো চলে আসতো। ঠিক আছে, জি স্যার। জাস্ট এই একটা সুইচ চাপার ফলে এটাও হয় অনেকে আপনারা হয়তো এক্সেল টাইপ করছেন, বাট এটা হয়তো বা জানেন না। খুব যে কঠিন বিষয় তা না, যারা নিয়মিত কাজ করে তারা জানবেন। আচ্ছা, আমি আবার বগুড়া উঠাই দিলাম। এখানে একটা বিষয় আমি বলে রাখি, যেটা সাধারণত ভুল হয়, এখনো আমার হয়। এই রো গুলোর মাঝখানে কোনো একটা রো যদি সম্পূর্ণ ব্ল্যাঙ্ক থাকে তাহলে ফিল্টারিং কাজ করে না। ধরে নেন এই একটা ব্ল্যাঙ্ক রো ঢুকালাম ইনসার্ট, যদি এরকম খালি থাকে কোন রোতে, মানে কোন সেলে যদি কিছু লেখা না থাকে, তাহলে ফিল্টারিং ঠিক মতো কাজ করবে না। এরকম ইনসার্ট করতে পারেন তো সবাই নাকি? জি স্যার। 5টা সিলেক্ট করে নিয়ে ইনসার্ট চাপলে 5টা রো ঢুকে যাবে। আমি আবার কন্ট্রোল জেড চেপে আগের লাইনে চলে গেলাম। ঠিক তেমনি আপনি মনে করেন কিছু হাইড করে রাখবেন, জাস্ট সিলেক্ট করে নিয়ে দেখেন হাইড হয়ে গেছে। 4-এর পরে 17, এখানে 5-এর পরে 11, মানে 6, 7, 8, 9, 10, 11 নাই হয়ে গেছে। আবার এই হাইড উঠানোর জন্য এখানে এই যে এই চিহ্নটা আসার পরে ডাবল ক্লিক করলে দেখেন চলে, লেফট বাটন ডাবল ক্লিক করলাম, তা আগের গুলো আবার চলে আসলো। তাহলে মনে করেন আপনি যদি এখন এই একটা শীট কালেক্ট করছেন, এখান থেকে আলাদা আলাদা করে বগুড়া দিনাজপুরের যদি করতে চান কি করবেন, এখান থেকে দেখে দেখে খুঁজে খুঁজে বারবার করবেন। এই নেন বগুড়া, এরপর কন্ট্রোল এ চাপেন, কন্ট্রোল সি চাপেন, দেখেন সব বগুড়া এক জায়গায় চলে আসছে, এখানে বগুড়া ছাড়া আর কেউ নাই। এই কাজটা যারা পারতো না আপনাদের মধ্যে, তাদের জন্য এই কাজটা করতে কতক্ষণ সময় লাগার কথা? নিশ্চয়ই এভাবে যেতেন যে বগুড়ায় খুঁজতেন, কোথায় বগুড়া আছে একটা করে বগুড়া নিতেন আর কপি পেস্ট করতেন, বগুড়া নিতেন আর কপি পেস্ট করতেন। হ্যাঁ, একসঙ্গে তাই করতাম, আমিও তাই করতাম। কিন্তু যখন এটা পারলাম তখন যে কাজটা স্যারকে সারাদিনে দিয়েছি সেই কাজটা হয়তো 10 মিনিটে, 10 মিনিট কি 1 মিনিটও লাগবে না তো। আচ্ছা, আরো সিস্টেম আছে। মনে করেন যে এখান থেকে আপনি ফিল্টারিং, অ্যাডভান্স ফিল্টারিং, যে যাদের 1000-এর উপরে অ্যামাউন্ট আছে, এখানে তো দেখেন 200 আছে, 6000 আছে। আমি 1000-এর উপরের গুলো নিব বা 2000-এর উপরের গুলো নিব, তার নিচের গুলো নিব না। সেই ডাটা কিভাবে আমরা নিয়ে আসবো, সেটাও ফিল্টার করার ব্যবস্থা অ্যাডভান্স, আমরা ওটা পরে শিখবো। আজকে যেগুলো আলোচনা করলাম, আমি আজকে আলোচনা আর দীর্ঘায়িত করব না। প্রথম দিন আমাদের নতুন কেউ জয়েন করেছে কি? নতুন কেউ জয়েন করে নাই মনে হয় নাকি? আচ্ছা, সার্ভিমান ফাউন্ডেশনের তানভীর আছেন? তানভীর? আচ্ছা, নাই মনে হয়। আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। তার আগে আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে, যেটা আপনাকে করতে চাচ্ছিলাম। আমি আজকে যেটুকু এটা তো আসলে শেখানোর কিছু না, অল্প একটু বললাম। আপনার কাছে নতুন কিছু এসেছে কি? এখানে হেডার ফুটারটা আমি করতে পারতাম না, খালি এলোমেলো হয়ে যেত, ওটা এখন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, কারণ আপনি অ্যাকাউন্টসে কাজ করেন তো, আপনার এক্সেলটা নিশ্চয়ই ব্যবহার করেন আপনি দীর্ঘদিন। হ্যাঁ, ঠিক আছে, এক্সেলটা ব্যবহার করি, তবে আগে করতাম আমি এক্সেল 10 পর্যন্ত ছিল, কিন্তু স্যারের কাছে আছে আবার 19। আচ্ছা, আপনারটার প্যাটার্নটা দেখছি 17। আচ্ছা। এখন আমি আপনি যে আমাদেরকে যেটা শিখাবেন, আমার কোশ্চেনটা এখানে যে আমি যে ফ্রিল্যান্সিং করব বা করব, আপনার এই কাজগুলো শেখার জন্য আমাকে মাইক্রোসফট কত রাখতে হবে মিনিমাম? আচ্ছা, একদম লেটেস্টটা যদি শিখতে চান সেটা শেখানো যায়,
আমি আসলে মানে আমার যেটা দিয়ে চলে সেটা দিয়ে কাজ করি, তো এটাতে হবে, এটা দিয়েই শিখেন। কেননা নতুনটা শেখাতে গেলে হবে কি, আমি যেটুকু বলি যে আসলে এটার ওইটার মধ্যে ভিউয়ে কিছু পার্থক্য থাকতে পারে, নতুন কিছু হয়তো ফিচার অ্যাড হতে পারে, খুব বেশি পার্থক্য থাকবে না। খুব বেশি পার্থক্য নাই, খুব বেশি পার্থক্য থাকবে না। কারণ আমার দুইটা কম্পিউটারে আমি কাজ করি, তো একটাতে 16 একটাতে 19। আচ্ছা, খুব একটা ডিফারেন্স নাই, ডিফারেন্স খুব একটা থাকার কথাও না। কিন্তু যাদের দেখা যাচ্ছে বিভিন্ন পারপাসে, যেমন আমার ছোট বোনেরটা এই 13 সাপোর্ট করছে না, মাইক্রোসফট 13 সেক্ষেত্রে সাপোর্টই করছে না। না, সাপোর্ট করছে না 13। আচ্ছা, তারপর কত সাপোর্ট করে? ওরটাই 10 করে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি 10 দিয়ে কি সেই কাজটা আপনি যেটা শিখাচ্ছেন শিখতে পারবে কিনা? পারবে, পারবে। আমি যেহেতু খুব অ্যাডভান্স লেভেলের আমি বা সম্পূর্ণ এক্সেল তো আর আমাদের এই কোর্সে যেহেতু শেখানো হবে না, বাট যেটা সেটাতে পারবে। একটা ভাইয়া, একটা জিনিস, আপনি যে কোর্স আউটলাইন দেখিয়েছেন সেখানে একটা কথা আছে কিন্তু, যে হাইপারলিংক, তারপরে পাইভট টেবিল, এই জিনিসগুলো তো 16-র আগে নাই। না না না, আছে। পিভট টেবিল আমি ইয়েতে পাইনি, এটা ওখানে কি তাহলে অন্য নামে আছে? পিভট টেবিল 16-র আগে নাই, শিওর। 10-11-তে নাই, এ ব্যাপারে আমি 100% কনফার্ম। কারণ 10 আমার বাসাটাই ছিল, ওটা আমি চেঞ্জ করে ফেলেছি এই কোর্সটা শিখবো দেখে। আচ্ছা, তাহলে একটু সমস্যা হয়ে যাবে। এবং আপনি যা যা কাজ দেখালেন, হ্যাঁ, স্যারের সিএফও কোর্স করার সময় এই পিভট টেবিলটা সবচেয়ে বেশি কাজে দিয়েছে। পিভট টেবিল লাগবে আপনার লাগবে। এই যে আমি বললাম না যে বগুড়া যে কপি করে নিয়ে গেলাম, পিভট টেবিলে যে কপি করার প্রয়োজন পড়বে না। হ্যাঁ, আমি এই যে আপনাদেরকে একটা জাস্ট এই কপি, এই যে ফিল্টারিং করে নিয়ে কপি করলাম আর একটা শিটে কয়েক সেকেন্ডের মধ্যে, এটা কার কার কাছে নতুন মনে হয়েছে আপনাদের মধ্যে? কি দিগন্তর কাছে নতুন মনে হয়েছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, আর কারো কাছে? জি স্যার, আমার কাছে নতুন মনে হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা নাও করা লাগতে পারে, এই কারণে যে পিভট টেবিলে কয়জন বগুড়ার আছে, মোট কত আছে, অটোমেটিক চলে আসবে। আমরা ওটা পরে যাব। আসলে এক্সেলে করার শেষ নাই। আপনি এই যে আমি এক্সেল শিখাতে আসছি, বাট এক্সেল নিয়ে অনেক প্রশ্ন, 100টা প্রশ্ন করলে তার 50টার উত্তর আমি হয়তো দিতে পারবো না, এরকম হতে পারে। এতে আবার মনে করেন না যে স্যার বা ভাইয়া যেটাই বলেন কিছুই তো জানেন। আসলে আমি যেটুকু জানি সেটুকুই শিখাতে এসেছি, এবং এটাও আপনাদের অনেকের কাছে অনেক। দেখেন, আমি কিন্তু আজকে কোনো লেসন যাই নাই, তারপরেও শরীফ ভাই অ্যাকাউন্টসে কাজ করে, দীর্ঘদিন ধরে কাজ করে, তারও কিন্তু একটা ছোট্ট একটা না জিনিস জানানো হয়ে গিয়েছে। আর ফিল্টারিংটা তো 3-4 জনের কাছেই নতুন বিষয় মনে হলো। আছে, মজা আছে, ম্যাজিক। আমার কাছে, আমি কাজ করি, কম্পিউটার ইউজ করি, সারাদিন কম্পিউটারে বসে থাকি, তারপরেও মাঝে মধ্যে মনে হয় যে আমি মনে হয় 20% কম্পিউটার ইউজ করি না। কত কি করা যায়। সেদিন শুনলাম কি, এই সারাদিন কম্পিউটারের মধ্যে থাকার পর আমি মনে 4-5 দিন আগে শিখলাম ডিসকর্ড নামে একটা অ্যাপস আছে, এরকম জুমের মতো, যেখানে নাকি বন্ধুরা একসঙ্গে একটা স্ক্রিন শেয়ার করে 10 জায়গায় বসে 10 জন সিনেমা দেখে। অর্থাৎ এই যে আমরা সবাই মিলে আছি, হয়তোবা আমি এখানে একটা মুভি চালালাম, আপনারাও দেখতে পাবেন, আমরাও দেখতে পারবো, এবং কথাবার্তাও বলতে পারবো মুভি নিয়ে, মন্তব্য, যেরকম পাশাপাশি বসে যেরকম মন্তব্য করি, ভয়েস শুনতে পান, ওরকম ভয়েস শোনা যাবে, চেহারাও দেখা যাবে। এই যে আমরা এখানে মিটিং করতেছি, ফেসবুক একটা জিনিসের মধ্যে কাজ করতেছে। আমি আবার এই প্রযুক্তির খবর রাখি, যেহেতু আমি সফটওয়্যার নিয়ে কাজ করি,
মানে প্রযুক্তির লোক না, বাট প্রযুক্তির মার্কেট এবং প্রযুক্তির চাহিদা নিয়ে কাজ করার চেষ্টা করি সবসময়। ফেসবুক এমন একটা অ্যাপস এর রয়্যালিটি নিয়েছে, তারা এখনো বানায়নি, টেস্ট বেসিসে আছে, যে এই যে আমরা 11 জন বসে আছি, আমরা মনে হবে যে আমরা একটা ক্লাসরুমে বসে আছি, আমি সামনে দাঁড়ায় আছি, আপনারা বেঞ্চে বসে আছেন। এই যে এই ফিলিংসটা বা এই ভাইবটা আপনাদের মধ্যে বা আমাদের সবার মধ্যে আসবে, এরকম একটা প্রযুক্তি নিয়ে কাজ করতেছে। এখানে কিন্তু এই ফিলিংসটা আসে না যতই আমরা একসঙ্গে থাকি, বাট মনে হয় যে হ্যাঁ দিনাজপুরের লোক দিনাজপুরে আছে, কুমিল্লার লোক কুমিল্লায় আছে। যদিও কিন্তু আমরা মুহূর্তের মধ্যে, যে আমি জাস্ট একটা লিঙ্ক চাপলাম, আপনারা আসলেন, আমি এখন এই ঢাকায় বসে কুমিল্লা চলে গেছি, দিনাজপুরে চলে গিয়েছি বলতেছি, বাট সেই চলে যাওয়ার ইয়েটা আসছে না। কিন্তু ওই সিস্টেমটা চলে আসলে ফেসবুকে, তখন মনে হবে যে আমরা সবাই এক জায়গায় বসে আছি। এরকম করে বামে ঘুরালে, মানে বামে ঘুরলে কিরকম লাগে দেখতে, সেরকম হয়তো বা দেখতে পারবো আপনাদেরকে। ডানে ঘুরলে কেমন লাগে বা সামনে থেকে কেমন লাগে, অর্থাৎ 3D আকারে হয়তোবা দেখা যাবে। আমি হয়তোবা এরা যে অনেক সময় ক্লাসের মধ্যে লেকচার দিয়ে হাঁটে না, পিছন দিকে চলে যায়, তো ওরকম হয়তোবা হাঁটারও একটা অনুভূতি নিতে পারবো, চলে যাবো শরীফ সাহেবের পিছনে, হয়তোবা ওরকমই একটা মানে অনুভূতি আসবে। ফেসবুক আরো 4 বছর আগে, যেটা এখন ওরা চালু করেছে কিনা এখনো জানি না, বাট কোনো ডিক্লারেশন পাই নাই, তারা একটা অ্যাপস নিয়ে কাজ করছে এবং এটারও রয়্যালটি তারা অ্যাপ্লাই করে রাখছিল। সেটা হচ্ছে, আপনি যখন স্ক্রল করবেন ফেসবুকের নিউজ ফিড, তখন আপনার পারমিশন নিয়েই করা উচিত। পারমিশন নিয়ে তারা ওয়েব ক্যামেরাটা চালু করবে, ওয়েব ক্যামেরা চালু করে আপনার চোখের ভাষা তারা রেকর্ড করবে। আমরা তো অনেক সময় ওই লাইক দিই, কমেন্ট দিই, আবার অনেক সময় অনেক পোস্টে কোনো কিছু না দিয়েই পার হয়ে চলে যায়, বাট পার হয়ে যাওয়ার আগে আমরা কিন্তু ওটা মুহূর্তের জন্য হলেও বুঝে নিই, না এটা আমার ভালো না, আমি চলে গেলাম। এই যে ভালো লাগলো কি লাগলো না, এই জিনিসটা প্রকাশ পায় চোখে। মনে করেন যে আপনাদেরকে এই যে শরীফ ভাইয়ের চেহারা দেখা যাচ্ছে, বোরকা পরাই দেওয়া হলো, আমার কথা, এই যে উনি হাসলেন, উনি কিন্তু একদম বোরকা, একদম শুধু চোখটা খোলা আছে। উনি হাসলে কি দেখা যাবে? মুখ দেখা যাবে না, হাসে তো মুখ দিয়ে, বাট ওনার চোখ দেখে কিন্তু বোঝা যাবে উনি হাসলেন, বা ওনার চোখ দেখে বোঝা যাবে উনি বিরক্ত হলেন। কানলে না, পানি পড়ার বিষয় বাদই দিলাম, কানলে না হয় পানি পড়বে, বিরক্ত হলেন বা বোর ফিল করতেছেন, এটা কিন্তু চোখ দেখে বোঝা যাবে। এই যে চোখের ভাষা তারা রেকর্ড করবে এবং এর উপর ভিত্তি করে আপনার অপছন্দনীয় জিনিসগুলো আপনার সামনে আর দিবে না, আপনার পছন্দনীয় জিনিসগুলো দিবে। ফেসবুকে আপনি আর আমি একসঙ্গে ঢুকি না, কারণ আপনি দেখবেন এক জিনিস, আমি দেখবো আর এক জিনিস, কারণ তারা হচ্ছে যে কুকিজ নেয়। আমি যেসব সাইটে যাই, মাঝে মধ্যে এরকম মনে হয় যে কথাও বুঝি রেকর্ড করে বা মনের চিন্তাও রেকর্ড করে কিনা। এই যে আপনাদের সাথে এরকম কথা বললাম, দেখা যাবে যে ফেসবুকে ঢুকলে এই রিলেটেড কোনো কিছু অ্যাড হয়তো বা চলে আসছে, বা ফেসবুকে ঢুকলে এক্সেল ক্লাসের হয়তো অ্যাড আমার সামনে আসতেছে, হতেও পারে, হতেও পারে। আমি একটু কোয়ান্টামের সাথে জড়িত, কোয়ান্টামের যিনি মেন গুরুজি বলে সবাই, উনি বলছিলেন যে রাতে ঘুমানোর সময় কোরআন শরীফ প্যাকেট করে না, যে কাগজের, যেটা ওটা কি বলে, যে কোরআন শরীফ যে পেঁচায় রাখে যে কাপড়টা দিয়ে, ওরকম কাপড় দিয়ে আপনার স্মার্টফোনটা পেঁচায় রান্নাঘরে রেখে আসবেন। এটা মাথার কাছে রেখেন না, আপনার ঘরের তথ্য ছবি ফাঁস হয়ে যেতে পারে। মানে স্মার্টফোনের ব্যাপারে, উনি স্মার্টফোন ব্যবহার করে না, ফিচার ফোন ব্যবহার করে, প্রয়োজনে ওনার লোকজন স্মার্টফোনে হয়তোবা প্রতিষ্ঠানের কাজ চালায়, বাট উনি ব্যবহার করেন। এবং আমাদেরকে বলে যে এটা ওই রাতের বেলা কিচেনে এরকম ভাবে পেঁচায়, কালো কাপড় দিয়ে বা যে কাপড় দিয়ে পেঁচায় রেখে আসবেন, আদারওয়াইজ আপনার বেডরুমের ছবিও চলে যেতে পারে কোথাও। এখন অনেকে বলতে পারে মোবাইল বন্ধ করে রাখবো, তা আসলেই কি মোবাইল বন্ধ করে রাখলে মোবাইল বন্ধ হয়? আপনি অ্যালার্ম দিয়ে মোবাইল বন্ধ করে রাখেন দেখি, অ্যালার্ম বাজবে না? জি স্যার, বাজবে। মোবাইল জি অফ স্যার, করা টাইম অবস্থায় ডিপেন্ড। অ্যালার্ম যদি বাজে, তাহলে মোবাইল অফ করা অবস্থায় ছবি উঠবে না, এই নিশ্চয়তা কে দিতে পারে? স্যার অ্যাকচুয়ালি আপনি যেটা বলছিলেন যে কোয়ান্টাম থিওরির বা এই টাইপের, ক্যামেরার অ্যাক্সেসটা আসলে খুবই খারাপ জিনিস। ক্যামেরা মাইক্রোফোনের অ্যাক্সেসটা আমরা যে সমস্ত অ্যাপ গুলাকে দিয়ে রাখি, ওরা তো চাইলেই যে কোনো সময়, আমরা অফ করে আসি মনে হলেও ওরা অনেক সময় আমাদেরকে অ্যাক্সেস করতে পারে। আপনার যে ইনফরমেশনটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কাপড় দিয়ে পেঁচিয়ে যেটা বলছে যে ইয়াতে আপনি
কিচেনে রাখতে, আমি একটা কলাম পড়েছিলাম, ওইখানে বলা আছে যে মাইক্রো ওভেনে যদি রাখা হয়, কারণ মাইক্রো ওভেনের মধ্যে থেকে ওয়েব গুলো আর বের হইতে পারে না, এমন কাজ বা ওইভাবে তৈরি করা থাকে। তো মাইক্রো ওভেনের মধ্যে যদি আমরা রাখি, সেক্ষেত্রে ওরা আমাদের ডাটা গুলো বা ইনফরমেশন গুলো নিতে পারবে না। সেক্ষেত্রে কোনো কিছুকে না পেঁচিয়েও অফ করা অবস্থায় মাইক্রো ওভেনের মধ্যে রাখা যেতে পারে, যাতে এই আলট্রাভায়োলেট রে গুলা দিয়ে ওরা আমাদের ইনফরমেশন গুলো, আমাদের সাউন্ডটা ওয়েব থেকে যে ইয়াটা পাচ্ছে, ওয়েব গুলার মাধ্যমে, তো তরঙ্গটার মাধ্যমে তো শব্দটাকে ওরা ক্যাপচার করে মাইক্রোফোনে, জি, সেটা যাতে রিডিউস হয়ে যায় বা ও পর্যন্ত না পৌঁছায়। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি। বাট স্মার্টফোন আমাদের এরকমই করতে। আমি এই যে গুগল আর্থের মধ্যে আমি 2004 সালে মনে হয় প্রথম গুগল আর্থ দেখলাম। আরে দেখি যে আমি তখন প্রিমিয়ার ব্যাংকে বনানীতে ইকবাল সেন্টারে বসি, কি সুন্দর আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে। আমরা কলিগরা প্রথম প্রথম কয়েকদিন এই দেখি তোমার বাসা কোথায়, ওই বাসার বিল্ডিং দেখা যাচ্ছে। তখন আমার কাছে মনে হয়েছিল যে শুধু বিল্ডিং দেখা যাচ্ছে, ঘরের মধ্যে দেখা যাচ্ছে না কেন? ঘরের মধ্যে কি দেখা সম্ভব? আমি জানি না এরকম প্রযুক্তি আবিষ্কার হয়েছে কিনা, কিন্তু আমি মনে করি সম্ভব। যদি ঘরের জানলা দরজা খোলা থাকে, বাট ক্যামেরা যদি ছাদের উপর থাকে, জানলার পাশে না এসেও দেখা সম্ভব। কেননা আমি ঘরের মধ্যে হাঁটলে বাতাসের মধ্যে একটা ঢেউ সৃষ্টি হবে, এই ঢেউটা জানলা দিয়ে বাহিরে যাবে। এই ঢেউ যদি মাথার উপরে ক্যামেরা ক্যাচ করতে পারে, তাহলে হয়তো ঢেউ থেকে আমার শারীরিক চলাফেরাটা তারা আবার ওখানে হয়তোবা ফর্ম করতে পারবে। অর্থাৎ ক্যামেরা নিয়ে জানলার পাশে না এসে আকাশে বসেও জানলা দিয়ে যে বাতাসের ফ্লোটা যাতায়াত করতেছে, সেই ফ্লোটার উপর ভিত্তি করে ঘরের মধ্যে কোন আকৃতির কোন লোক চলাফেরা করতেছে সেটা হয়তোবা বোঝা সম্ভব। আবিষ্কার হয়েছে কিনা জানি না, কারণ প্রযুক্তির সবকিছুই কিন্তু আবিষ্কার হওয়ার পরে এটা আবার ওই যে নাসারা ব্যবহার করে বা বড় বড় দেশগুলোর আর্মি ইয়েগুলো তাকে ব্যবহার করে। এই ইন্টারনেটের ব্যবহারটাও প্রথমে এসেছিল হচ্ছে এরা নিজস্ব ব্যবহারের জন্য। ফেসবুকটাও প্রথমে তৈরি করা হয়েছিল নিজস্ব ব্যবহারের জন্য। এই কয়েকজন হলের বন্ধুরা খালি যোগাযোগ করবে, এই জন্য ফেসবুকটা করেছিল। পরে দেখলো যে এটা বিভিন্ন সময় বিভিন্ন হল, আরো ইউনিভার্সিটি ছেড়ে পেলে এখানে অ্যাড হতে থাকে, পরবর্তীতে এটা সারা বিশ্বব্যাপী হয়ে গেছে। ইন্টারনেট আমরা যখন ব্যবহার করেছি, বা আমরা না, একটা ডেভেলপ কান্ট্রির জেনারেল পাবলিক যখন ইন্টারনেট ব্যবহার করেছে, তার অন্তত 4-5 বছর আগে ইন্টারনেট ব্যবহার করেছে নিজস্ব কাজের জন্য আমি মানে ইয়ার লোকজন, আর্মির লোকজন। কাজে এরকম হয়তো বা হয়ে থাকতে পারে, না হলে কোথায় ওসামা বিন লাদেন আছে কেমন করে হঠাৎ করে বুঝতে পারলো, তাই না? সেই তথ্য তো এখনো পাবলিশড হয় না। 20 বছর পরে যে হয়তো বা পাবলিশ করবে, 2030 সাল পর্যন্ত হয়তো বা আমাদের অপেক্ষা করতে হবে, 2030 বা 31 সাল পর্যন্ত। কারণ যে আমেরিকা আবার 20 বছর পর পর সব তথ্য প্রকাশ করে। কালকে না পরশুদিন দেখলাম, কালকেই মনে হয় প্রথম আলোতে নিউজ আসছে, 2001 সালে যে টুইন টাওয়ারে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণে যারা জড়িত ছিল তাদের সাথে সৌদি আরবের 2জন না 3জন লোকের যোগাযোগ ছিল, নিয়মিত যোগাযোগ ছিল, এবং ধারণা করা হচ্ছে তারাও সহযোগিতা করছে এই কাজে। এটা হচ্ছে কালকে আমেরিকা মানে এই যে পুরাতন তথ্য, 20 বছর আগেকার তথ্য যখন এটা পাবলিশ করছে, তখন এটা পেপারে এসেছে। কাজে এরকম ভাবে ব্যবহার হচ্ছে কিনা জানি না। আচ্ছা, আশরাফুল সাহেব হাত তুলেছিলেন, আর কিছু বলবেন? না স্যার, ওই আপনার কথার মধ্যে একটু মানে না, ঠিক ঠিক আছে। আমরা তাহলে দুইটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে যে আমাদের ক্লাস কি কি বারে? আমি আসলে ইনফরমেশনটা জানি না। সোমবার। শুধুমাত্র কি সোমবার? হ্যাঁ, 9টা থেকে 11টা। আচ্ছা, সেকেন্ড কোনো হচ্ছে সমস্যা যে আছে আপনার? না না, কোনো সমস্যা নেই, জাস্ট জানার জন্য আমাকে ক্লাসটা তো কন্টিনিউ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আমি এই ক্লাসটার যদি কোনো কারণে মানে আমার রিকল করার জন্য আমার রেকর্ডিং এর প্রয়োজন হয়, সেটা আমি কিভাবে পেতে পারি? মানে এটা তো রেকর্ডিং হচ্ছে আমি যেটা দেখলাম, সেক্ষেত্রে কি এটা স্টুডেন্টরা পাবে? এইটা একটু আপনি স্যার বিমান ফাউন্ডেশনের আরিফ সাহেব আছে না, হোয়াটসঅ্যাপের, যে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করছেন, জি, এমএস এক্সেল, এখানে একটু ওই যে আরিফ সাহেবকে জিজ্ঞেস করবেন। ওকে।
স্যার এটা মনে হয় আমাদের জন্য ফেসবুকে সার্ভে হিউম্যান থেকে একটা গ্রুপ করে ওইখানে আপলোড করে দেওয়ার কথা। এই ওয়েব ডিজাইনিং এ আমার এক ফ্রেন্ড করতেছে, তো আচ্ছা ওদেরটাও দেখলাম যে আপলোড করে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, এটা অফিস বলতে পারবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর একটা প্রশ্ন, আচ্ছা দুইটা প্রশ্ন হয়ে গেছে না? আর কারো কোনো প্রশ্ন? স্যার আজকে কিছু শর্টকাট টেকনিকে আপনি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি এগুলার যে ইউজ গুলো, শর্টকাট গুলো যখন বলবেন একটু নোট করার টাইম দিবেন। আজকে তো শিওর। মেবি আসলে টিউটোরিয়ালের বা ওইভাবে ক্লাস নেননি, প্রীতি ক্লাস না ছিল না, মোস্ট প্রবাবলি। হ্যাঁ 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 স্যার, যখন কি বলে শিডিউল অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ বা ওয়ান আফটার ওয়ান শিখাবেন, তখন একটু কাইন্ডলি আমাদেরকে টাইম দিবেন বা ওটা নোট করার জন্য একটু সময় দিবেন। আচ্ছা, আপনারা সবাই কি কম্পিউটার ডেস্কটপ বা ল্যাপটপ দিয়ে ইন করছেন? আমি করেছি। আচ্ছা, যারা মোবাইল দিয়ে, ল্যাপটপ দিয়ে। আচ্ছা হ্যাঁ, যারা মোবাইল দিয়ে অ্যাড হয়েছেন, জয়েন করেছেন, তারা পরবর্তী ক্লাসে চেষ্টা করবেন যদি থাকে তাহলে ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে অ্যাড হতে, তাহলে আপনারা হাতে কলমে কাজটা করতে পারবেন। ঠিক আছে, মোবাইলে অতটা ফ্রিলি হয়তো বা ইউজ করে দেখতে পারবেন না, বা মানে স্ক্রিন থেকে সরে যেতে পারবেন না। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে 2013 দিয়ে কি আমি কোর্সটা করতে পারবো? হ্যাঁ, পারার কথা। আপনি আমি এই ব্যাপারে আপনাকে ঠিক 100% মানে কনফার্মেশন দিচ্ছি না, বাট আপনার যখন যেটা সমস্যা হবে জি, আপনি বলবেন যে এটা পাচ্ছি না। আমরা স্টুডেন্ট কম তো, কাজে আমরা আলাপ আলোচনার মধ্যে থাকবো, কারো কোনো সমস্যা হলে সেটা বিকল্প সমাধান আমি দেওয়ার চেষ্টা করব। স্যার আপনি কি 2017টা ইউজ করছেন? আমি মোস্ট প্রবাবলি 2016 ইউজ করতেছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আসলে এইভাবে আমি কখনো চিন্তা করে দেখি নাই যে আমি আসলে কোনটা ইউজ করবো। আমার চাহিদা পূরণ হয়ে যায় যেটাতে, যখন দেখি যে এটা আমার হচ্ছে না, মানে কোথাও খুঁজতে যেয়ে দেখি যে না এটা তো সম্ভব, কোথায় সম্ভব ওটাতে সম্ভব, তখন দেখা গেল আমি আবার ওটা হয়তো বা আপডেট করে। কাজে এইভাবেই আমি ওই যে বললাম তো যে আমি এক্সেল শিখাতে আসছি বা আমি সফটওয়্যারের ব্যবসা করি, বাট আমি কিন্তু প্রযুক্তি ব্যক্তি না। আমি যেটা আমি অ্যাকাউন্টিং এর লোক, আর হচ্ছে এই যে ইকোনমিক্স এর একজন স্টুডেন্ট আছে, আমি আসলে মানে মানুষের চাহিদাটা বুঝি বলে মনে করি, মানুষের চাহিদাটা বুঝি বলে মনে করি যে কখন কোনটা চাই। এই যে আমি অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে কাজ শুরু করছি, মার্চ পর্যন্ত থেকে আমি শুরু করছি, এখন পর্যন্ত অতটা সাড়া পাইনি, বাট তারপরে আমি মনে করি যে এটা খুবই কার্যকরী এবং সাড়া পাবো। সাড়া পাইনি কারণ মাঝখানে মাস থেকে শুরু করার পর তো আসলে এই লকডাউন শাটডাউনই গেছে বেশি। এই যে শরীফ ভাইদের মতো অফিস আমার টার্গেট না। শরীফ ভাইয়ের আমার সফটওয়্যার ব্যবহার করা দরকার, শরীফ ভাই কারবারই ব্যবহার করে, আর কি টালি ব্যবহার করে। আমার টার্গেট হচ্ছে যারা শোরুম নিয়ে ব্যবসা করে, অথবা পেট্রোল পাম্প, চালের আড়তদার, তেলের আড়তদার, রড সিমেন্টের দোকান, এনারা আমার টার্গেট। অর্থাৎ যারা হয়তো বা চিন্তাই করেনি যে তার ব্যবসা সফটওয়্যার ব্যবহার করবে, সে করার সুযোগ পাবে। কারণ সফটওয়্যারের কথা চিন্তা করলে সবাই মনে করে যে মিনিমাম 50,000 টাকা, সঙ্গে আবার একটা ল্যাপটপ কিনো, ডেস্কটপ কিনো। আরে বাবা, ওখানে সফটওয়্যার আছে, ওটাতে হাত দিও না, ওটাতে ইন্টারনেটে ঢোকা যাবে না, যদি এটা ক্র্যাশ করে তো সব টাকা চলে যাবে। একটা সময় কিন্তু ছিল, আমরা নীলক্ষেতে সেই 98-99 সালে দিকে টাইপ করতে গেলে কম্পিউটারের দোকানে জুতা খুলে ঢুকতে হতো, কি আছে ভাইরাস চলে আসবে, জানি না ভাই ভাইরাস যেত কিনা, বাট কম্পিউটারের রুমে জুতা খুলে ঢুকতে হতো। এখন তো কম্পিউটার নিয়েই আমরা নদীর মধ্যে চলে যাচ্ছি, তাই না, ল্যাপটপ নিয়ে চলে যাচ্ছি। যাই হোক, রনি ভাই আমি একটু বলি। হ্যাঁ, আপনি যেটা বললেন যে আপনার এই কাজটা না হওয়ার পিছনে আমি একটু বলি, সেটা হলো যে ফার্স্ট অফ অল আমরা নতুন যারা আছে, যেমন আমার অনেক জুনিয়র কলিগ আছে যারা এখন রিসেন্টলি জয়েন করেছে 19-20-এর দিকে, বা 20-এর যারা জয়েন করেছে, তারা কিন্তু কম্পিউটারের সাউন্ড। বাট আমার যারা দেখা যাচ্ছে যে 4-5 বছর আছে জবে, আমাদের এই গভর্নমেন্ট জবে, তারা কিন্তু আপনি হয়তো এক্সেপশনাল, আপনি ইন্টারেস্টেড হয়ে কিন্তু আপনি কম্পিউটারটা ইউজ করছেন, বাট আপনার বয়সী যারা কলিগ আছেন তারা কিন্তু বাধ্য হয়ে ইউজ করছে, যার কারণে এটার ভিতরের যে মজাটা, আনন্দটা, এটা তারা কিন্তু পাচ্ছে না। ঠিক একই রকম ভাবে এই যে যেটা বললেন যে
চালের আড়তদার, তারপরে পেট্রোল পাম্প, ওরা কিন্তু জিনিসটা রিয়েলাইজ করতে পারছে না যে এই কাজটা হলে তাদের ভুলভ্রান্তি গুলো আরো দ্রুত বের হয়ে আসবে এবং তাদের জন্য সহজ হবে। আর এটার জন্য ম্যান্ডেটরি আলাদা একটা রুম, যেটা বললেন যে নীলক্ষেতে ঢুকতে গেলে, এটা আমারও হয়েছিল, জুতা টুতা খুলে দূরে রেখে তারপরে ঢুকেছিলাম নীলক্ষেতে। তো ওইরকম ইয়ে হবে না, এটা হয়তো একটু সময় লাগবে, বাট এটা হ্যাঁ, সময় লাগবে, নতুন নতুন কোনো কিছু করতে গেলে এটা সময় লাগবে। কারণ দেখেন, আমি একটা সফটওয়্যার বানিয়েছি, এটার জন্য আমাকে 5 জন ব্যবহার করে, আপনারা 5 জন যদি ব্যবহার করতে চান তাহলে আপনাকে 5 জনে 5টা কম্পিউটার আমার দিতে হবে না, বা 5টা প্রোডাক্ট বানাতে হবে না। একটা জিনিসই আমি খালি আপনাদেরকে ভাড়া দিয়ে দিয়ে ব্যবহার করব, ইনকাম করব, আমার প্রফিট মার্জিনটা বেশি থাকবে, তাহলে তো আমার কিন্তু ধৈর্য ধরতেই হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি চলে কোন আইটেম? চাল। এই জন্য এখানে প্রফিট মার্জিন খুব কম। দোকানে দেখবেন সিগারেট যারা বিক্রি করে, তারা সিগারেট বিক্রি করে খুশি না, কারণ সিগারেট নাকি 11 টাকার সিগারেট বিক্রি করলে 20 পয়সাও লাভ থাকে না। বিষয়টা হচ্ছে এরকম। আমি স্মোকার, তো এই জন্য সিগারেটের ব্যাপারে চলে গেলাম। আর সবাই আমরা ভাত খাই। দেখেন, চালের মিল বন্ধ থাকে না, চালের ব্যবসা বন্ধ থাকে না, কারণ এটা চাহিদা আছে। কিন্তু এখানেও কিন্তু লস আসে, কারণ আমি আমার বাবা চালের ব্যবসার সাথে জড়িত, তো কাজে জানি যে মানুষ এটা লস হলেও মানুষ ব্যবসা করে, ঠিক আছে। আর এই যে ফেসবুক দেখেন, ফি দিয়েও ব্যবসা লাভ করে। আমরা তো ফেসবুক, আমরা বেশিরভাগই 10 জনের মধ্যে 9 জনই ফেসবুকে কোনো টাকা দিই না। যারা আমরা হয়তো ফেসবুক ডিপেন্ড বিজনেস করি, তারা হয়তো বুস্টের জন্য টাকা দিই, তাই না? এর বাইরে তো ফেসবুকে কেউ কোনো টাকা দিই না। ফেসবুক এত কিছু সার্ভিস দিচ্ছে আমাদের টাকা দ্বারা, কিন্তু তারপরেও সে বিশ্বের 3য় না 4র্থ ধনী। কেমন করে? এই না দিয়ে, না টাকা নিয়ে সে লাভ করতেছে, ঠিক আছে। যাই হোক, তারপরেও ইদানিং কালে আমি একটু সাড়া পাচ্ছি, লোকজন ফোন করে, মানে আমি এত বেশি হয়ে গেছিলাম যে লোকজনরে মাসিক চার্জ চাইলে এখন দেখি যে আমার, না মাসিক না ভাই, আপনার এটা ভালো লেগেছে, আপনার মধ্যে এই ফিচার আছে, আমি বাৎসরিক পেমেন্ট করে নিব। বাৎসরিক আবার একটা 50% ডিসকাউন্ট আছে। তার মানে কি, সে সিদ্ধান্ত নিয়ে ফেলছে 12 মাস ধরে সে এটা ব্যবহার করবে। এবং আমি এর মধ্যে পেয়েছি যে একজন 5th সফটওয়্যার হিসেবে আমারটা ইউজ করতে আসে, সে এর আগে আরো 3-4টা ইউজ করছে। এটা সুবিধা কি, যে অনলাইন বেস সফটওয়্যার সুবিধা হচ্ছে যে আপনি, এই শরীফ ভাই মনে করেন বললো যে আমাকে, যে রনি ভাই এই জায়গাটা একটু এরকম হলে আমার জন্য সুবিধা হয়, আমি দেখবো যে এটা যদি করা হয় তাহলে অন্য কারো অসুবিধা আছে কিনা। যদি অন্য কারো অসুবিধা না থাকে, আমি ওটা চেঞ্জ করে নেওয়া, মানে কি সবার জন্য চেঞ্জ হয়ে গেল, সবাই নতুন একটা ফিচার পেয়ে গেল, ঠিক আছে। যাই হোক, আজকে আমি আর কন্টিনিউ করি না, আগামী সোমবার আবার 9টায় দেখা হবে, 9টা থেকে 11টা। আপনারা সবাই প্রশ্ন করবেন, এক্সেল রিলেটেড প্রশ্ন করবেন, এক্সেলের বাইরেও প্রশ্ন করতে পারেন। আপনাদের সব প্রশ্নের উত্তর আমি তাৎক্ষণিকভাবে হয়তো বা দিতে পারবো না, কিন্তু আমি উত্তর নিয়ে এসে দেবো আপনাদের। আর যেই লেসন লিস্টটা দেওয়া হয়েছে সেটা আমি জানি বলে ওইভাবে লেসনটা করেছি। এর বাইরেও আরো কিছু বেশি জানি, বাট ওটা যেতে গেলে আমাকে আরো অনেক কিছু, মানে অ্যাডভান্স লেভেলের বিষয় আছে, হয়তো আরো সময় নিয়ে পড়াতে হবে। এটা এই যে 10টা বা 8টা বা 12টা ক্লাসে সম্ভব না। আর আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার জন্য ডাটা তৈরি করবেন। আসলে সবচেয়ে বড় বিষয় কি, যে সমস্যা তৈরি করতে পারে সেই কিন্তু ভালো সমাধান করতে পারে, সে ভালো প্র্যাকটিস করতে পারে। কেননা আপনি যদি সমস্যা তৈরি করতে না পারেন, তাহলে আমি কি আপনাকে বারবার প্র্যাকটিস করাতে যাব? আমি হয়তো 1 মাস বা 10 দিন, 12 দিন, 15 দিন শিখায় ছেড়ে দিব আপনাদেরকে, কিন্তু এরপরে আপনার প্র্যাকটিস করতে হবে। যারা আর কিছু না, বাসার বাজারের লিস্টে ইয়াতে করে, মাসের যে বাজারটা করা হয় সেই লিস্টে আগে আপনি এক্সেলে করেন। আউট অফ দ্য টপিক, রনি ভাই, হ্যাঁ বলেন। আপনার প্রত্যাশা সম্পর্কে একটু জানতে চাই। আর আরেকটা জিনিস হলো যে আপনি বললেন না যে ব্যাংকে, আপনি কোন ব্যাংকে আছেন? না, আমি ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছি 2019-এর নভেম্বরে। মেঘনা ব্যাংক থেকে রিজাইন করেছি লাস্টে। তার আগে প্রিমিয়ারে ছিলাম, যমুনাতে ছিলাম, যমুনাতে শুরু আমার। তবে সবচেয়ে বেশি ছিলাম প্রিমিয়ার ব্যাংকে, সবচেয়ে বেশি সময় ছিলাম। আর আপনার প্রত্যাশা সংগঠনটা সম্পর্কে একটু বলবেন? প্রত্যাশা না তো, সার্ভিমান ফাউন্ডেশন না কারবারি, প্রসার আইসিটি লিমিটেড।
না, প্রত্যাশা বা প্রত্যয়ন সামথিং লাইক দ্যাট একটা ইয়ে ছিল। প্রসার একাডেমি কোথায় পেয়েছেন বলেন তো? এটা এই এক্সেলের যেদিন ইয়ে বলছিলেন সেমিনার হয়, হ্যাঁ, কথা প্রসঙ্গে এসেছিল। মোস্ট প্রবাবলি প্রসার একাডেমি। তাহলে হ্যাঁ হ্যাঁ, প্রসার একাডেমি.org নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, যেখানে ফ্রি পড়াশোনা করার ব্যবস্থা আছে ওখানে। এটা আমি দাবি করি বাংলাদেশে আমাদেরটাই প্রথম ছিল। তখন অবশ্য প্রসার একাডেমি.com ছিল, চাকরির পাশাপাশি আমি করতাম, বাট ওটা ওই দেখা গেল যে চাকরির চাপের মধ্যে করতে পারি নাই, আমার ডোমেনটা হারাই গিয়েছিল, মানে আরেকজন এটা নিয়ে নিয়েছিল। সে এটা চালু নাই, প্রসার একাডেমি.com মানে আমি চালু নাই। বাট পরবর্তীতে প্রসার একাডেমি.org, এটা হচ্ছে 10 মিনিটস স্কুলের মতো কিছু। 10 মিনিটস দেখেন এতদিন ধরে ফ্রি দিয়ে এখন কোর্স বিক্রি করা শুরু করছে। বাট 10 মিনিটস 2014 আগস্ট মাসে তাদের ডোমেন নেওয়া, আর আমার প্রসার একাডেমি.com ডোমেনটা নেওয়া ছিল 2014 ফেব্রুয়ারিতে। তো এটা প্রথমে আমি যেটা করতাম, আমি যখন ইন্ডিভিজুয়ালি এককভাবে করতাম, অফিস থেকে ফিরে দেখা গেল অবজেক্টিভ কোশ্চেন, টেস্ট পেপার থেকে অবজেক্টিভ কোশ্চেন ওখানে আপলোড করতাম এবং সবার নিচে যে উত্তরগুলো আপলোড করতাম, অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মের মতো, বাট ভিডিও ছিল না। এতেই আমি বেশ সাড়া পাওয়ার পর আমি মনে করি যে এটাকে ভিডিও আকারে করা উচিত। খান একাডেমি আছে একটা ইন্টারন্যাশনালি, সেও বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ একজন নাগরিক, মানে এই জাতীয় কনসেপ্ট নিয়ে প্রথম সেই কাজ শুরু করছে 2004 সালে বা 6 সালের দিকে। আর বাংলাদেশে আমি শুরু করছিলাম, পরে আমি আর ওইভাবে আছে, আমাদের সাইটটা আছে, বাট অতটা ইয়া নাই, কারণ ওইটা নিয়ে এখন আমি ওইভাবে আর কাজ করি না। আছি ওটার সাথে জড়িত, সার্ভিমন ফাউন্ডেশনই দেখতেছে। আমি আমার কারবারিটা নিয়ে একটু বেশি এঙ্গেজ হয়ে গিয়েছি, ঠিক আছে। আর প্রসার একাডেমি, এটা একটা প্রসার একাডেমি.org, ওখানে এখন এসএসসি এবং এইচএসসি আর জিএসসি এর বেশ কিছু টিউটোরিয়াল আছে। তবে এই টিউটোরিয়াল যেগুলো আছে আমাদের করা বলে আমি বলছি না। 10 মিনিটস এর আগে যে টিউটোরিয়াল গুলো ছিল সেটা কিছুটা ছিল টিপস সিস্টেম, বাট এটা আমরা চেয়েছি এমন ভাবে করার যাতে এটা টিপস না, যাতে এটা পড়লে আর অন্য কিছু পড়া না লাগে, অর্থাৎ খুব এলাবোরেট করে খুব ভালো করে সময় নিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমরা। দেখতে পারেন প্রসার একাডেমি.org। আর একটা হচ্ছে কারবারি.xyz, এটা আমার হচ্ছে অ্যাকাউন্টিং সফটওয়্যার। যারা আপনারা ইয়ার সাথে আছেন বা আপনারা এই যে ফুডের বিজনেস করেন, এসএসসি পড়েন। জি স্যার। হ্যাঁ, আপনারা কি খাবার তৈরি করেন না কিনে বিক্রি করেন? কিনে বিক্রি করি স্যার। আচ্ছা, যদি কিনে বিক্রি করেন তাহলে আপনাদের জন্য কারবারি.xyz কাজে লাগতে পারে। জি স্যার। এবং এটা 1 মাস ফ্রি ব্যবহার করা যায়। আপনি কাজে লাগবে কিনা সেটা আপনি নিজেই সাইন আপ করে দেখতে পারেন, ঠিক আছে। জাস্ট কারবারি.xyz এ যে ফ্রি ট্রায়াল নেবেন, ক্লাসিক প্যাকেজটা। জি স্যার। নিয়ে যা খুশি তাই করেন, 1 মাস ধরে ওটা হাতুড়িতে পিটান। তাই বলে আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে হাতুড়িতে পিটানোর দরকার নেই। আপনার ডিভাইস যাবে, আমার সফটওয়্যার কিছু হবে না। যা খুশি তাই করেন। তারপর যদি মনে হয় যে আপনি এখানে একটা ম্যাজিক পাচ্ছেন, জি স্যার, ম্যাজিক যদি মনে হয় তাহলে তখন আপনি এটা কন্টিনিউ করেন। আমি এটাকে ম্যাজিকই বলি, কেননা যারা এখানে কমার্সে পড়াশোনা করছেন, যারা আমরা কমার্সে পড়াশোনা করেছি, আমার এইচএসসি থেকে কমার্স, ওখানে একটা কোশ্চেন থাকতো ফাইনাল অ্যাকাউন্ট, প্রফিট এন্ড লস করতে হতো, ব্যালেন্স শিট করতে হতো, যার জন্য 30 মার্কস দেওয়া থাকতো। এবং আমরা সবাই 3 ঘন্টার মধ্যে 1 থেকে সোয়া 1 ঘন্টায় একটা কোশ্চেন করার জন্য উত্তর দেওয়ার জন্য লেগে থাকতাম, সময় নির্ধারণ রাখতাম। তারপরে যে যদি ব্যালেন্স শিটের 2 সাইড না মিলতো তাহলে অনেক সময় 2-2.5 ঘন্টা পার হয়ে যেত। ওটা নিয়েই দেখা গেল দিন পার হয়ে গেছে, অন্যান্য পারা কোশ্চেনে উত্তর দিতে পারি না। কিন্তু এই ফাইনাল অ্যাকাউন্টটা করতে হলে তার আগে কি করতে হয়? জাবেদা করতে হয়, জার্নাল করতে হয়, যারা কমার্সের লোক আছে তারা জানেন। তারপরে লেজার করতে হয়, তারপরে ট্রায়াল ব্যালেন্স করতে হয়। ট্রায়াল ব্যালেন্সটা বাধ্যতামূলক না, বাট এটা করে নিলে ফাইনাল অ্যাকাউন্ট করাটা সুবিধা হয়। এই প্রসেসটা দেখেন, লেজার কতগুলো করতে হয়, প্রত্যেকের নামে একটা করে লেজার, প্রত্যেকের যত হিসাব তত লেজার, যত হিসাব তত লেজার। বাট কারবারিতে যদি আপনি যান, শুধু কেনা আর বেচা পোস্টিং দিবেন। আপনি 5 মিনিট পর পর আপনার লাভ, 5 মিনিট পর পর আপনার ব্যালেন্স, 5 মিনিট পর পর আপনার লেজার, 5 মিনিট কেন 5 সেকেন্ড পর পর দেখতে হবে, ঠিক আছে। তবে হ্যাঁ, শুরুতে যেটা করতে হয়,
আপনার বর্তমান যে হিসাবের যে স্ট্যাটাসটা আছে, ব্যালেন্স গুলো আছে, সেগুলো আগে ইন করে নিতে হবে, অ্যাড করে নিতে হবে। ওর মধ্যে ভিডিও দেওয়া আছে, বা ওখানে চ্যাটিং অপশনেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা আপনাদেরকে শিখাই দিব। দেখেন আপনার কাজে লাগতে পারে, আশা করি কাজে লাগবে। মানে আমার কনফিডেন্স বেড়ে গেছে যে 4টা সফটওয়্যার ব্যবহার করছে, গত 5-6 বছর ধরে সফটওয়্যার ব্যবহার করার লোক যখন কারবারে ব্যবহার করতে আসছে, তাতে আমি আর একটু কনফিডেন্ট হয়ে গিয়েছি যে সে কেন এসেছে আমি বলি। জাস্ট একটা ফিচারের কারণে সে চলে আসছে, একটা বা দুইটা ফিচারের কথা বলবো না। একটা হচ্ছে আমার এখানে অনেকে আছে না যে কার্টুন ধরে পণ্য কিনে পিস ধরে বিক্রি করে, এই দুইটা অপশন সাইমেলটেনিয়াসলি ব্যবহার করতে পারে। এই একটা, সে হচ্ছে চাল এবং ডালের হোলসেলার এবং রিটেলার। সে হচ্ছে বস্তা ধরে চাল কিনে আর ডাল কিনে আর কেজি ধরে বিক্রি করে। দেখেন এই জাতীয় ব্যবসায়ী একটা সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন মনে করতেছে, তাহলে তার মাল ঢুকে বস্তা হিসেবে বের হয় কেজি হিসাবে, তার মানে সফটওয়্যারে একসঙ্গে বস্তা এবং কেজি দুইটাই দরকার। এই জাস্ট এই একটা সুবিধা পেয়েছে। আর একটা সুবিধা সে পেয়েছে এক্সপায়ারি। আমার এখানে প্রোডাক্টের এক্সপায়ারি দেওয়া যায়, আরো অন্য জায়গায় হয়তো দেওয়া যেতে পারে, বাট এক্সপায়ারি দেওয়া যায়। বাকি দিলে বাকির অ্যালার্ট দেওয়া যায়। অর্থাৎ আমি শরীফ ভাইয়ের কাছে পণ্য বিক্রি করলাম, 5 দিন পরে শরীফ ভাইয়ের কাছ থেকে টাকা আদায় করবো, তা 5 দিন পরে আমি মানে আমি স্টেটমেন্ট পাবো যে কবে কার কাছ থেকে টাকা আদায় করার ডেট আছে, অটোমেটিকলি এটা পেয়ে যাবো। আর প্রত্যেকটা লেজার আপনি পাবেন, প্রত্যেকটা লেজার, প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পারেন। দিগন্ত সাহেব আপনি ওটা একটু গেটে দেখতে পারেন। আর আজকের জন্য বিদায় নিয়ে, আচ্ছা শরীফ ভাইয়ের কি অফিসেই বাসা নাকি? না, আমার বাসা হলো ঢাকায়, আমার ফ্যামিলি থাকেন ঢাকায়, আর আমি এখানে একা থাকি। অফিসেই থাকেন? না, আমার বাসা অফিসের পাশেই। অফিসের পাশে, কোয়ার্টারে আর কি। কোয়ার্টারে। ওকে, ঠিক আছে, তাহলে আগামী সোমবার ইনশাআল্লাহ দেখা হচ্ছে ইনশাআল্লাহ।